আমি চিটাগাংয়ের মানুষ হচ্ছে, আমি আগ্রাবাদ স্কুলে পড়াশোনা করেছি। তো বাবা যেহেতু আপনার গভর্নমেন্ট জব করতো, তো ওইখান থেকে যখন আপনার রিটায়ার করলো আমরা ঢাকা ব্যাক করি। ব্যাক করার পর এখানে ভাইয়া বিজনেস আরম্ভ করে, ভাইয়ার সাথে আমার বাবাও ভাইয়ার সাথে বিজনেস দেখাশোনা করে বিয়ে করলো। ভাইয়ার 4টা বাচ্চা। যখন আমি ঢাকাতে আসি দেখা গেছে যে ওই যেটা হয় আর কি। ঢাকাতে কেন আসলেন? বাবা রিটায়ার করার পরে ভাইয়া ঢাকা বিজনেস করবে, তো আমরা ডেমরাতে ভাইয়া বিজনেস আরম্ভ করে। বিজনেসে সে অল্প সময় খুব ভালো একটা অবস্থানে চলে যায়। তো যেটা হয় কি যে মেয়েরা একটু ফর্সা হলে যেটা হয় সব ছেলেদের চোখ পড়ে। তো এরকম হওয়াতে বাবা করলো কি আমাকে, আমার রেজাল্টও ভালো আসছে আর আমাদের এখানে ভালো ইউনিভার্সিটি বা কলেজও ছিল না, ভাই বাবা আমাকে লালমাটিয়ায় নিয়ে আসলো, হোস্টেলে ভর্তি হলাম। হওয়ার পরে এখানে পড়াশোনা করতে লাগলাম। লাগার পরে বাবা প্রায় দিনে চলে আসতো কোচিং এ, আর এখানে সামনে দাঁড়ায় থাকতো। তো কোচিং এ দেখা গেছে যে ছেলেরা মেয়েরা একসাথে বের হয়। তখনকার দিনে হয়তো কি ছেলে মেয়ে একটা কেউ কারোর সাথে কথা বলা মানে অনেক বড় ব্যাপার। আর আমার ফ্যামিলিতে আমার বাবা ছিল কি, আমি একটা আমার বাসার পাশ দিয়ে যদি কোনো ছেলে যেত, বাবা দেখতো যে আমি ভিতরে এসে ওই মানে কোন দিকে আছি। হ্যাঁ, আর কোনো ছেলে যদি আমার দিকে তাকাতো তাহলে বাবা মানে ইট ছুঁড়ে মারবে, এরকম অনেক কাহিনী করতো। তারপর বাবা আমাকে প্রেশার দেওয়া আরম্ভ করলো কি তোমার কি এই ছেলের সাথে 2-1 বার কথা বলতে দেখেছে। ওর ছিল ওর আমার ফ্রেন্ডের সাথে রিলেশন। তা আমি তাকে অনেক বুঝানোর পর তারপর সে বুঝলো না। হোস্টেলের যে মালিক তাকে বললো, মালিকের বলার পরে মালিক আমাকে প্রেশার দেওয়া আরম্ভ করলো তোমার সাথে ছেলের রিলেশন এসে তুমি থাকতে পারবে না। পরে আস্তে আস্তে আমি না আপসেট হয়ে গেলাম, বাসায় আমি চলে আসলাম। ছেলেটাকে আপনি আগে থেকে চিনতেন? ওর সাথে তো আমার যে হ্যাঁ একসাথে আমরা কোচিং করতাম ও ইয়াতে স্যারের কাছে। ও একই ক্লাসে পড়তো? হ্যাঁ। ওকে, কি নাম ছিল? আমি লালমাটিয়া কলেজে পড়তাম আর ও ছিল মানে ওই কেন্দ্রীয় কলেজে পড়তো। ওকে, কি নাম ছিল? আরিফ ছিল। আরিফ, ওকে। আমরা যে স্যারের কাছে কেমিস্ট্রি পড়তাম সেই স্যারের সাথে ওই আমার সেই ফ্রেন্ডটার নাম ছিল বুলু, ওর একটা অ্যাফেয়ার হয়েছে। আবার তারপর দেখলাম, পরে শুনলাম যে ওরা বিয়ে করে ভাইয়া পিএইচডি করতে আমেরিকায় চলে গেছে, ওর সাথে আমার ফ্রেন্ডও চলে গেছে। আমি একটু ক্লিয়ার হই, স্যারকে বিয়ে করেছে আপনার ফ্রেন্ড? জি। আপনার স্যারের বয়স আপনাদের চেয়ে বেশি ছিল না? অনেক বেশি ছিল। আর আপনার ফ্রেন্ডের নাম কি ছিল? বুলু ছিল। ও আচ্ছা, ওনাকে বিয়ে করে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ। তো সেখানে আরিফের ভূমিকা কি? আরিফের কোনো ভূমিকা নাই। তো তখন হয়েছে ও একা হয়ে গেছে। ও হ্যাঁ একসাথে পড়তো। আরিফ ওই মেয়েটাকে লাভ করতো? ওকে, নাও আই এম ক্লিয়ার। ও একা হয়ে গেছে। তো তখন আমার বাবা যখন প্রেশার দেওয়া আরম্ভ করলো তখন আমি জিদের মাথায় বললাম যে হ্যাঁ ঠিক আছে, ওর সাথে আমার রিলেশন। আরিফের সঙ্গে? হ্যাঁ, আমার রিলেশন। আপনার সফট কর্নার ছিল আরিফের প্রতি যে ঘটনা ঘটার পরে? কোনো সফট কর্নার ছিল না। যখন প্রেশার দেওয়া আরম্ভ করলো তখন আস্তে আস্তে আমি আমার মনে হচ্ছে হ্যাঁ তাহলে ওকে মনে হয় পছন্দ করা আরম্ভ করলাম। হ্যাঁ, ওকে আমি যখন জানালাম যে ভাইয়া এরকম করতেছে, তো বাবা আপনি কিছু বলেন বুঝান, তো আস্তে আস্তে দেখা গেছে কি যে দুজনে ভালো লাগা আরম্ভ হয়ে গেছে। তারপর বাসার মধ্যে ভাইয়া স্কুলে না কলেজে, এখন কোথায় পড়তেন? কলেজে। তখন মাত্র আমি কলেজে উঠেছি। তো ভাইয়া আমাকে ডাক দিয়ে একটা চট দিল, বললো কি তুই সারা জীবন কখনো একটা চকলেটের জন্য আবদার করিস নাই। হ্যাঁ, তো আজকে তুই এমন একটা ছেলেকে নিয়ে আছিস যেটা আমার পক্ষে বেছে নেওয়া সম্ভব না, কারণ ওরা ছিল ক্যালকেশিয়ান, আমরা ছিলাম চাঁদপুর। ক্যালকেশিয়ান বলতে? ওরা ইন্ডিয়ান ছিল, পাকিস্তানের ইন্ডিয়ান। তো এখন এরপর আমার ভাইয়া গেল ওর ফ্যামিলিতে, তারপর আমার চাচারা গেল। যাওয়ার পরে একই বয়সের আপনারা? হ্যাঁ। তো কিভাবে সম্ভব এখানে? চাচারা গেল, যাওয়ার পরে অনেক কিছু হওয়ার পরে আমি সেগুলো জানি, আমি হয়তো ঝগড়াঝাটি হচ্ছে, এগুলো আমাকে আর কিছু জানাই নাই। বাসায় আসার পরে আমাকে আবার ভাইয়া বললো তুমি আবার ডিসিশন নাও, তুমি কে ছেলেকে বিয়ে করতে রাজি? না হলে অনেক ছেলে আছে। আমি বলছি না ঠিক আছে আমি ওকে বিয়ে করবো। ইন দ্য মিনটাইম আপনার সঙ্গে আরিফের কি কথাবার্তা হচ্ছে? কোনো কথা না। হ্যাঁ, তারপরে যখন আমার বাবা গেল, আমার চাচা ভয়ানক মানে ভয় পেতাম, চাচাকে কখনো এরকম দেখি নাই। তারপরে আমি আমাদের ওইখানে চিটাগাং রোড বলে, চিটাগাং রোডে তখন আমার মনে আছে 12 টাকা করে মিনিট ছিল। হ্যাঁ, ওদের TNT নাম্বার ছিল। আমি কল দিলাম, দেওয়ার পরে এখন ও বলতেছে যে তুমি কি বলো, আমি বললাম যে বাসা থেকে এরকম বলতেছে তুমি কি বিয়ে করবে আমাকে। এখন বলে যে আচ্ছা ঠিক আছে, ওর বয়স অল্প। হ্যাঁ, বলে ও কি করে না করে এগুলো আমরা তখন কিছুই চিন্তা করি নাই। হ্যাঁ, এরপরে গেল বাসার মধ্যে, আমি তো চলে আসলাম, কারণ বাসাতে আমার মোবাইল তো দিচ্ছে না ভাইয়া কথা বলবে বা কিছু। তখন তো ভাইয়ের কাছে যেটা ছিল বড় একটা ওইখান থেকে কথা বলা সম্ভব ছিল না, খুব কড়া গার্ডে রাখা হয়েছে। এরপরে আমার চাচা আসলো, আমার চাচা এসে ওদের বাসা থেকে আসলো, আসার পরে বললো যে যেটা দেখলাম যে ক্যালকুলেশনের সাথে আমাদের কখনো মিলবে না, আর ওই ছেলেকে ওরা রুমের মধ্যে আটকে রেখেছে, রুম থেকে এসে আমার সামনে কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে ওকে তুমি বিয়ে করবা? তারপরে না আমি অনর
আমার কাছে মনে হচ্ছিল যে ও আমার জগৎ। কেন মনে হচ্ছিল এরকম? কারণ আমি ছেলে বলতে ফার্স্ট লাইফে ছেলেকে দেখেছি, আমি অন্য কোনো ছেলের সাথে কখনো মিশতে পারি নাই বা কিছু। আমার কাছে মনে হচ্ছে যে আমার বাবা এত প্রেশারে রাখতো যে সব ছেলেকে নিয়ে সন্দেহ করাই, ওর সাথে রিলেশন হচ্ছে নাকি, হ্যাঁ, তো কেউ তাকাতে পারতো না। আমার কাছে মনে হচ্ছে বিয়ে হয়ে গেলে আমার ঝামেলা শেষ, আমি ওই বাসায় চলে যেতে পারলে আমাকে আর সন্দেহটা করবে না। তো যখন বলার পরে বলতেছে আবার চিন্তা করো। আমি বললাম যে কাকা আর চিন্তার কিছু নাই, আপনি ইয়ে করেন। তারপরে তো বাসায় প্রচুর ঝগড়াঝাটির গন্ডগোল হলো। আবার গেল, যাওয়ার পরে ওদের বাসা থেকে আসলো, আসার পরে ওর বাবা মা আসলো, ওর বোন আসলো, ওনারা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করলো, আমার জন্য কাপড় চোপড় নিয়ে আসছিল, খুব ভালোভাবে ইয়ে হচ্ছে। তারপর একটা ডেট ফিক্সড হলো, হওয়ার পর ভাইয়া ওর অনেক ধুমধাম করে, মানে একমাত্র বোন তো, সে খুব আদর করে ওর ধুমধাম করে বিয়ে দিল। কত সালে? 2001 সেপ্টেম্বরের 29 তারিখ। তখন আপনি কলেজে পড়েন, সেও কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপরে বিয়ে গেলাম। আপনারা তো খুবই বুঝমান গার্ডিয়ান ছিলেন, ওই পক্ষও ছিল এই পক্ষও ছিল। ঠিক আছে, যদি মেয়েটা ছেলেকে পছন্দ করে, ঠিক আছে, একসময় বিয়ে করবে, ম্যাচিউর হলে বিয়ে করবে, লেখাপড়া করতে থাকুক, তখনই কেন বিয়ে দিতে হবে? আপনি তো বাসা থেকে বের হয়ে যান নাই, ও তো আপনার জন্য পাগল হয়নি, কারণ ও পাগল ছিল যার জন্য তাকে সে তো অন্য কাউকে বিয়ে করে দেশের বাইরে চলে গেছে। ওদের ফ্যামিলি থেকে চিন্তা ছিল কি যে আমরা যদি করে রাখি, হ্যাঁ, তাহলে আক্ট করা কিন্তু আরো 2 বছর আগে রেখে দিয়েছিল, কিন্তু নেয় নাই করে। আরো 2 বছর আগে রেখেছে। আপনার ইন্টার ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় বিয়ে করলেন, তারও 2 বছর আগে আক্ট করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার 2001 যখন আপনার আক্ট করেছে, নেয় নাই, মানে আসা যাওয়া করতে দেয় না, আমার সাথে কোনো যোগাযোগ করতে দেয় না। ওনার ধারণা ও চুরি করে আসতো। আপনার আক্ট হয়েছে 2001-এ, তার আগে কোনো যোগাযোগ ছিল না? 2001-এ আক্ট হওয়ার পরে 2 বছর কোনো যোগাযোগ করতে দেয় না। হয়তো কি ও আসতো চুরি করে, আপনার ধরেন সোমবার বৃহস্পতিবার এরকম চুরি করে আসতো। তো আসলে ওই হঠাৎ করে একটু কথাবার্তা বলতো, ড্রয়িং রুমে বসে থাকতাম, তো এরকম হতো। তো একবার এর মধ্যে একবার হচ্ছে কি একদিন ও রাত্রিবেলা, আপনাদের স্কুলে গেলে তো কলেজে গেলে তো দেখা হয়তো। আমার তো কলেজ সবকিছু বন্ধ করে দিয়েছিল। কেন? বিয়ে তো হয়ে গেছে, আপনার কলেজ যাওয়া বন্ধ করে দিল কেন? তারপরে বন্ধ করে দিয়েছিল, বলছিল যে আমার ভাইয়ের জিত ছিল যে ওকে আমি প্রাইভেটে পরীক্ষা দেওয়াবো, আমি ওকে আর হোস্টেলে বা লালমাটিয়াতে যেখানে এত বড় ঘটনা ঘটে গেছে আমি ওকে আর এভাবে পড়া। কি আশ্চর্য, ধুমধাম করে বিয়ে দিয়ে দিল ছেলের সঙ্গে, তারপরে আবার ঘরের মধ্যে আটকে রেখে প্রাইভেটে পড়াবে। আমি কনফিউজ। হ্যাঁ, কলেজে আমাকে আর ওইখানে পড়াবে না, আমার ভাইয়ের জিত ছিল না, ওই কলেজে আর পড়াবো না, তুমি প্রাইভেটে পরীক্ষা দাও। হ্যাঁ, তো এখন ওইখানে আমি ওই এত কিছু আর আমি তখন জিজ্ঞেস করি না, ঠিক আছে প্রাইভেটে। আমি প্রাইভেটের পরীক্ষা দিয়ে নিয়ে আমি দিয়েছি ওপেন ইউনিভার্সিটি থেকে দিয়েছিলাম আপনার HSC। তারপরে তো ওদের বাসায় আমি যখন গেলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম। হ্যাঁ, ও যখন আক্ট করে রেখেছে, লাস্টের দিকে দেখা গেছে যে আমার কনসেপ্ট করে ফেলে, তখন বাসা থেকে। বিয়ের কয় বছর পরে? 2 বছর। হ্যাঁ, এই বাসায় থাকা অবস্থায়, আপনার বাসায় থাকা অবস্থায়, আমার বাসায় থাকা অবস্থায় চুরি করে আসতো এটা নিয়ে। হ্যাঁ, তো একবার আসছিল, ওর বাবা রাতের বেলা থেকে ছিল, ওর বাবা সকালবেলা গাড়ি দিয়ে নিয়ে আসছে, এসে মানে জোর করে নিয়ে চলে গেছে। এরপরে এই চুরি দেখা অবস্থায় দেখা গেছে যে আমাকে তখনই আমার ভাবি বলতো যে ওর নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে ও তোমার সাথে কোনো ধরনের কিছুতে ইনভলভ কেন হচ্ছে না। তো এরকম করতে করতে ভাবি এক ধরনের প্রেশার দিল, পরে আমিও দিলাম। দেওয়ার পরে তো আপনার তারপর আমি কনসেপ্ট করার পরে ওর ফ্যামিলি থেকে পরে উঠায় নিয়ে যায়। হ্যাঁ, উঠানোর পরে কত সালে উঠিয়ে নিল? আপনার যে 3-এর দিকে উঠায় নিয়ে যায়। 2001-এ বিয়ে, 2003-এ উঠে নিল। 3-এ উঠায় নিয়ে যায়। তো ভালো মতোই ওখানে আমি যাই। যাওয়ার পরে ভাইয়া রাতে বেলাতে আমাকে মানে দেখতে যাওয়ার পরে ভাইয়ের কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি আমার বোনকে যে জায়গাটায় দিয়েছি এত ভালো মতো অবস্থান করে, কিন্তু জায়গাটা মানে পুরানো একটা চাদর, একটা নতুন বউ হিসেবে একটা মানে প্রেগনেন্ট অবস্থায় গেছে, ওদের তো খুশি হওয়ার কথা। পুরানো একটা চাদর বিছানো, সারা মানে ওরকম ভাবে বসে আছে। ভাই আমাকে শুধু একটা কথা বললো যে তুমি কখনো ওর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইবে না, যা লাগে তুমি আমার কাছ থেকে বলো। ও লেখাপড়া তখন বন্ধ, ও কিছু করে নাই। ও হচ্ছে একটু স্ট্রিংফুল টাইপের হয়ে গেছে। ও আগে থেকেই মানে রাজনীতি প্লাস আপনার ওই অ্যাডিক্টেড ছিল। তো প্রথম থেকে জেনে আপনি তাকে বিয়ে করছেন? ও এমনকি আর্মস নিয়ে যখন ঘুরতো আমি নিজেও দেখেছি যে আপনি জেনে শুনে বিয়ে করেছে। আমি বলছি যে বিয়ে করলে হয়তো ভালো হবে। আমি জেনে শুনে করেছি। আমি এখনো বলি যে আমি হাঁটতেছি, আমি ইয়া থেকে টিচারের বাসা থেকে বের হচ্ছে, ওর সাথে আর্মস পুলিশ আসছে, আমার ও বলতেছে আমার সাথে যদি ধরে, আমি আমার ব্যাগে নিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম যে এই ছেলেটাকে যদি আমার ফ্রেন্ড হিসেবে যদি ওকে আমি বিয়ে করে একটা ভালো ইয়াতে আনতে পারি, ও যদি ভালো হয়ে যায় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো। ড্রাগ অ্যাডিক্ট ছিল আপনি যেটা বলছেন, এবং তখন হ্যাঁ এটা ওর ফ্যামিলি তো জানতো। তো দেখা গেছে যে আমার তখন তো বাবু ছোট, আর আমি হ্যাঁ আমার ফ্যামিলিও জানতো। আমার ফ্যামিলিতে আমি কখনো কমপ্লেন করি নাই। আপনার ফ্যামিলি জানতো ছেলেটা ড্রাগ নেয়? না, আমার ফ্যামিলিতে আমি কখনো ফ্ল্যাশ করি নাই। আপনার ফ্যামিলি জানতো যে তার সঙ্গে আর্মস থাকে? না,
কিন্তু আমার ভাইয়া এটা ডাউট করতে পারতো যে ও অ্যাডিক্টেড, কারণ ও বুঝতো, কারণ একটা ছেলে কিছু করতেছে না, ঘরে বসে থাকছে সারাক্ষণ। ওনার বাবা ছিল প্ল্যানিং ম্যানেজার। বুঝতে পারছি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার শু ব্র্যান্ডের কথা আপনি বলছেন, সেটার কোম্পানি ম্যানেজার ছিল, মানে মোটামুটি পয়সা ভালো ছিল, নাম করা। সে বাংলাদেশে সবাই তাকে চেনে। তারপর তো বাবু হলো, বাবু আমার ফ্যামিলির থেকে যেটা হয় যে বাচ্চা প্রথমে হলে ভাই নিয়ে যায়, তারপরে ভালোই চলছিল। হয় কি যে আমি এমন ভাবে মেনে নিয়েছিলাম যে ওই যে ও অ্যাডিক্টেড ছিল, দেখা যাচ্ছে রাস্তায় আমি কৃষি মার্কেটে থেকে এসে ওকে ধরে নিয়ে যেতাম যে আসো বাসায় আসো। হ্যাঁ, তো আমার শাশুড়ি তখন দেখা যেত বকাবকি করতো যে কেন তুমি নিয়ে আসতেছো। তো হয় কি যে আমার হাজবেন্ড, আমি এখন সারা 2টা-3টা পর্যন্ত ঘরের মধ্যে নাই, তা কেন আনবো না। তো ও আবার তখন করতে কি যে আপনার মোহাম্মদপুরে যে লেগুনাগুলো চলতো, লেগুনাতে সে 2টা লেগুনা ছিল, তো তাদের কথা ছিল যে ও তো লেগুনা ওইদিকে চালায়, ওর হিসাব নিতে হয়, রাস্তায় থাকে। কিন্তু আমি তো জানি ও কি করে। হ্যাঁ, তো আমি বললো তারা এটা বিশ্বাস করতো না। হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি বানায় বলতেছো। তো ঠিক আছে, আমার তখন হচ্ছে কি যে আমার ওনাদেরকে কথা বললে ওটা বিশ্বাস করানো হতো না, মারামারি তখন হয়ে যেত মারামারি। আমার ছেলেটা যখন অসুস্থ, তো প্রচন্ড শ্বাসকষ্ট, আমি ওকে পরে নিয়ে আসার পরে তারপরে জিদ করে ওর করে কি আমার তখন 4টা 4:30 বাজে, আমার কাজের মেয়েটা ঘর মুছতেছিল। তো করলো কি, ঘরের যে বালতিটাকে লাথি মারলো, মারার পরে পুরা ময়লা পানিগুলো এই জলের মধ্যে গায়ে পড়ে গেল। কার? আমার ছেলেটার। বয়স কত তখন? 18 মাস। 18 মাস। হ্যাঁ, তো তখন প্রচন্ড জ্বর আর শ্বাসকষ্ট, আমার মাথা তখন প্রচুর, মানে আমি প্রচুর খেপে গেছি যে তুমি কেন এটা করলা, তোমাকে আমি এখান থেকে ধরে নিয়ে আসছি দেখে এর জন্য। এখন আমার অবস্থা পেয়েছেন ওখানে গিয়ে, শ্যামলীতে গিয়ে কি অবস্থা পেয়েছিলেন? আপনার যে গাঁজা টানতেছে কয়েকজন মিলে, গাঁজা টানতেছে, অন্য কিছু না। হ্যাঁ, টানতেছে। তো আমার ওই গাঁজা টানতেছে যে সেটা তখনও আমি এত ভালো মতো বুঝতাম না। আমার কষ্ট লাগছিল কিভাবে যে শ্যামলীতে কোন জায়গায় আছে ও বলতো তো, আর আমি যে ঘুরতাম রিক্সা দিয়ে, আমি তো জানতাম কোন জায়গায় আছে। মানে আপনি মোটামুটি সমস্ত কিছু জানতেন? হ্যাঁ, আমি জানতাম। ওর ফ্রেন্ডদেরকে ফোন দিলে ইনভলভমেন্টটা কি পরিমাণ ছিল আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, তো আমি তো জানতাম, ওর ফ্রেন্ডদের সাথেও তো আমার সাথে ভালো কথাবার্তা হতো, একসাথে তো আমরা পড়াশোনা করছি, যে ভাইয়া ও কোথায় আছে, ও তো ওদিকে দেখলাম, এরকম বলতো। তারপরে করেছে কি, আমার তখন মাথা প্রচন্ড জিদ। আপনার আমার ওই যে পাশে আমার ছিল, ড্রেসিং টেবিলটা ছিল, আমি ধাক্কা মেরেছি, ড্রেসিং টেবিলটা ভেঙে গেছে। আমার তখন হাতের এই যে রগগুলা কেটে গেছে। আপনার? হ্যাঁ, রগগুলা কেটে গেছে। আপনার গায়ে হাত তুললো সেই মুহূর্তে? হ্যাঁ, আমাকে লাথি মেরেছিল। লাথি মারার পরে আমার পিছনে ওই যে স্টিলের দোল, আলনা টাইপের থাকে না, আলনার মধ্যে যে আমি ভেতরে পড়ে গেছি। এটা কি প্রথম গায়ে হাত তোলা নাকি এর আগেও তুলেছে? আরো অনেক কয়বার। কিছু বললে, যদি ওর বাহিরে যাওয়া নিয়ে কিছু বলতাম, তাহলে ও এরকম করতো। তারপর পরে তখন আমি বলছি যে আমি আর থাকবো না। ওকে আপনি যে জোর করে এইভাবে বিয়ে করলেন, ও কি আপনাকে ভালোবাসতো? বিয়ের আগে বলেছিল আমি তোমাকে ভালোবাসি? ওর কথা কি, ও আমাকে এইটা ব্লেম দেয় যে তুমি ফ্রেন্ডকে বিয়ে করেছো। আপনি তাকে এক অর্থে জোর করে বিয়ে করেছেন, ফ্রেন্ড হিসেবে বিয়ে করেছেন, এবং সে মেন্টালি মারাত্মক রকম ভাবে উইক ছিল। আমি যেটা বলছি সেটা আপনি উত্তর দিয়ে শুধু মুখের ইশারা করলে হবে না, আমার অডিয়েন্সকে বুঝতে হবে। মানে আমি যা বলছি সেটা হ্যাঁ অথবা না। উইক ছিল, সে আমাকে ভালোবেসে বিয়ে করেছে, কারণ সে নিজের বিয়ের গাড়িটা, আমি বলি বিয়ের গাড়িটা সে নিজে কাউকে ধরতে দেয় নাই, বিয়ের গাড়িটার ফুল দিয়ে সে সারাদিন নিজে সাজিয়েছে। এটা মিন করে না যে সে আপনাকে ভালোবাসে, এটা 0% মিন করে। এটা তার জীবনের স্বপ্ন ছিল, হয়তো সে নিজের বিয়ের গাড়ি নিজে সাজাবে, সে সাজিয়েছে। বুঝবো কিভাবে যে ভালোবাসে কিভাবে? আপনাকে সে ওয়ার্ড দিয়েছিল, একটু আপনি বলেছেন যে সে বলে নাই। না, সে কখনো এরকম বলে নাই, কিন্তু আপনি তাকে ভালোবাসতেন। বিয়ের পরে বলেছে। আপনি তাকে বলেছেন, বিয়ের আগে বলেছেন যে আপনি তাকে ভালোবাসেন। সে যদি আপনার কাছ থেকে সরে যেতে চাইতো, বিয়ের আগে আপনি তাকে যে কোনো ভাবে হোক ধরে রাখতে চাইতেন না? আচ্ছা, আমার ভিতরে এটা কখনো কাজ করবে না। আমার যে কেউ সরে যেতে চাইবে, আমি জোর করে ধরে রাখবো। আমি তাকে বলছি, এমন বলছি। হাত তুললো শ্যামলীর এখান থেকে 2টা পয়েন্ট 3টা পয়েন্ট আমরা কিন্তু মাথায় নিয়ে নিয়েছি, এবং আপনারা খুব ভালো করে খেয়াল করবেন টিনেজ বয়সের এই যে ক্রেজিনেসটা, এটার শেষ পর্যন্ত রেজাল্ট কি দাঁড়ায়। এবং ডেফিনেটলি আপনি যেটা বললেন না, যে ওই যে একটা ছেলে ড্রাগ নিচ্ছে, একটু শৃঙ্খল টাইপের, এবং একটু এই পিস্তল নিজের কাছে রাখে, অন্য সবার চেয়ে আলাদা একটা পাওয়ার হোল্ড করে, এই ধরনের ছেলেদেরকে অনেক মেয়েরাই অনেক বেশি পছন্দ করে, অনেক মেয়ে পছন্দ করে। আপনি মাথা নাড়তেছেন, অনেকে বুঝবে না, কারণ করে তখন হচ্ছে কি গিটার নিয়ে হাঁটতো, চুলগুলো বড় বড় ছিল, ফ্রেন্ড ছিল। হ্যাঁ, তো আমার কাছে ভালো লাগা কাজ করেছে। মানে ওটাকে আপনার সিনেমার হিরো মনে হতো না? ওইটা মনে হতো না যে সিনেমার হিরো, কারণ সে যখন দুর্বলতা সেও দেখেছে। হ্যাঁ, সে ফ্রেন্ড হিসেবে সে আমার সাথে প্রত্যেকটা জিনিসে হাঁটছে। হ্যাঁ, তো যখন বিয়ে করেছে তখন তো ভাববো যে বিয়ের আগে আপনাদের কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল?
তারপরে আমি তখন আমার ছেলেকে নিয়ে যৌথ পরিবারে থাকতেন ওই সময়টাতে আপনারা? হ্যাঁ, আমরা এখনো শ্বশুর শাশুড়ি ছিল বাড়ির মধ্যে, কি করতেছিল ওই সময়টাতে তারা যখন আপনার গায়ে হাত তুললো? আমার শ্বশুর আপনার মাত্র অফিস থেকে মানে যখন আমার হাত কেটে গেছে তখন ঢুকেছে, আর শাশুড়ি যখন আমার হাত কাটার থেকে শুরু করে ও যখন ঘরে ঢুকেছে তখন আমার রুমের মধ্যেই, তখন মাকে আমি বললাম যে আপনার সামনে আমাকে এরকম ভাবে মারলো, আপনি কিছু বললেন না? বলে যে আমি কি ওকে ধরবো কিভাবে, আমার শক্তির সাথে কি আমার শাশুড়ি অসুস্থ ছিল, যেটা সত্যি কথা, উনি হার্টের পেশেন্ট ছিল, কিডনির পেশেন্ট ছিল। তো এরপর ও ইয়ে করলো, তো আমি বললাম যে আমি থাকবো না, আমি এরকম ভাবে আমি বাসায় চলে যাবো। এর আগে হতো কি, কোনো কারণে আমার শাশুড়ি যদি কিছু কমপ্লেন করতো, আমার শাশুড়ি আমার সাথে কখনো ঝগড়া করতো না, ওকে যদি কিছু বলতো তো আমাকে করতো কি, আমার বাসায় 1-2 মাসের জন্য রেখে আসতো, বল যাও বাসায় যাও, তাহলে আম্মা একটু ঠান্ডা হবে, দেখা যাবে যে টাকা পয়সার যেহেতু প্রবলেম, আমাদের তো তাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে বাচ্চার খরচটা নিতে হয়, কারণ এসে দেয় না, আর তা আমার বাবা যখন দিবে ওই বাবার থেকে নিতে হয়। বললাম কি থাকবো না, তো আমার শ্বশুর আমাকে খুব জোর করলো, কেন ভুল হয়েছে, ঠিক আছে আমি দেখতেছি। তো আমি তখন বলছি না আমি বাসায় যাবো। হ্যাঁ, বলার পর তো উনি আমাকে তখন একটা চট দেয়, দেওয়ার পরে তো আমার তখন উনি চটটা, আমার শ্বশুর চটটা উনি ভালোর জন্যই দিয়েছেন, যেটা আমি ফিল করি যে একটা বাবা হিসেবে হয়তো মনে করেছে চট দিলে হয়তো আমি বুঝবো, কিন্তু তখন উনি আমাকে বলছে যে থাকো আমি দেখতেছি। তখন ও আমাকে রাগারাগি, ও বলতেছে যে যেতে দাও আব্বা ওকে, হ্যাঁ ওকে থাকার দরকার নেই, যেতে দাও, যাক দেখে কি করে ওর বাসার মধ্যে কদিন রাখে, এভাবে বললো। তো তারপরে এই ঝগড়া হতে হতে হ্যাঁ, তো তখন প্রায় 11:30 এর মধ্যে আবার সে করলো কি, আপনার আমাকে নিয়ে গেল আমার হাত বাংলাদেশ মেডিকেলের যে হাত ওয়াশ করালো, হাত ওয়াশ করায় তারপরে আমি যেতে চাই নাই, ও আমার হাত মেয়ে ছিল, তো ওইটা আবার এক্সরে করার পরে তো ভাইয়া আসলো, ভাইয়া আসার পরে ভাইয়া করলো কি, ভাইয়া ভাবলো যে হয়তো বা সাথে করে নিয়ে গেলে জিনিসটা একটু ঠান্ডা হবে, ভাইয়া তাকে ভাবি আসলো, ভাবি আসার পরে আমি ভাইয়া ভাবির সাথে গাড়ি দিয়ে চলে গেলাম। যাওয়ার পরে ওইখানে আমি 1-1.5 মাসের মতো ছিলাম। এই 1-1.5 মাস কি আপনি জানিয়েছেন আপনার পরিবারকে কি ঘটনা ঘটেছে, কেন ওই ছেলেটার ক্যারেক্টার কি অবস্থা? ওই অ্যাডিক্টেড যে এগুলো আমি কিছু বলি নাই, মারামারির ঘটনাটা বলেছি। মারামারির ঘটনা, তাহলে ওনারা কি জিজ্ঞেস করলো না কেন মা গায়ে হাত তুললো? ওই যে বাইরে ছিল, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে ছিল, তারপর বাবু অসুস্থ আসে নাই, ডাক্তার দেখানো লাগবে, কিছু বলেছেন মিথ্যা মিলিয়ে। হ্যাঁ, আমি ক্যারেক্টার, আমি কখনো ওকে আমার বাবা মার চোখে খারাপ করি নাই, মানে এই নেশা আর আমি এগুলো বলি নাই। তো এরপরে ভাইয়া খুব খেপে গেছিল, ভাইয়া ওদিন মানে খুব যে এই রিলেশন আর রাখতে দিবে না। তারপরে যেটা হয় আর কি মেয়েদের ক্ষেত্রে, যে কয়েকদিন যাওয়ার পরে একটা দুর্বলতা চলে আসে, তারপর ভাইয়া নরম হয়ে যায়, তারপরে 2-3 মাস পরে ও আবার আসার পরে আবার নিয়ে যাওয়ার পরে এরকম ভাবে চলতে থাকে। চলার পরে এর মধ্যে আমার ছেলেটা যখন আমি কনসেপ্ট করি, আমার বাবা ভুলক্রমে আমাকে কৃমির ওষুধ খাওয়াই ফেলছিল ফার্স্ট বেবির ক্ষেত্রে। জি, তো ও কিছুটা অটিস্টিক ছিল, ও সব বুঝতো কিন্তু ও কথা বলতো না। ও 6 বছর বয়সে কথা বলছে। ও মানে ওকে করতো কি, আমি হাত ছেড়ে দিলে, এটার জন্য ওকে আমি কখনো ছাড়তে পারতাম না। ও মানে চলে যেত যে কোনো জায়গায়, ও বুঝতো না, এমনকি মাকে বাবাকে ও মানে কানে যে শুনতে পাবে সেটাও বুঝতো না, এরকম ছিল। এরপর পরে ওর এক কাজিন আসে, একটা আপু আসার পর আমাকে বুঝালো যে তুমি আরেকটা বেবি নাও, তোমরা ট্রাই করো, দেখো। তাহলে ডাক্তারও বললো যে ওর সঙ্গী যদি থাকে, কথা বললে ও কথা বলবে। তো এরকম করার পরে তারও অনেক দিন পরে একটা আমাদের মানে ওর ফার্স্ট বেবির 4 বছর পরে কনসিভ করার পরে যখন কনসিভ করি, আমি আমার শাশুড়িকে বলার পরে উনি বললো যে তুমি অ্যাবর্শন করে ফেলো। তো আমি আমার সেকেন্ড বেবিটা, হ্যাঁ, তো আমি আমার হাজবেন্ডকে বলি যে মা বলছে অ্যাবর্শন করতে, কারণ আমাদের তো কিছু নাই, কারণ ও যেটা ইনকাম করে, ওর যে লেগুনার যে টাকাটা আসে সম্পূর্ণ টাকাটা ওর বাবার হাতে দেয়। হ্যাঁ, ওইখান থেকে উনি দরকার লাগলে ওকে খরচ দেয়, কিন্তু ওই টাকাটা ও কখনো নিজে খরচ করে না। ও এদিক দিয়ে আবার বাবা মাকে খুবই ও শ্রদ্ধা করে। তো এখন পরে করলাম কি, আপনার এই আপনার গ্রিন রোডে কি যেন একটা আছে, নামটাও মনে নেই, কমফোর্ট, ওইখানে ডাক্তারের সাথে কথা বললাম, অ্যাবর্শন করবো, সব রেডি। তারপর দিন যেতে বললো, তারপর দিন গেলাম, যাওয়ার পরে উনি অসুস্থ ছিল দেখে উনি সেদিন পারলো না, বললো যে তুমি এক কাজ করো, আগামীকালকে আসো বলে। তো এর মধ্যে আমার হাজবেন্ড বাবাকে বলে, মনে হয় সেটা আমি শিওর না,
তো বলার পরে এরপরে মা কিন্তু আমাকে আবারও বলছে, কি ব্যাপার, তুমি না অ্যাবর্শন করতে গেছিলা, তুমি হয় নাই? আমি বললাম যে মা, ডাক্তার অসুস্থ ছিল। তো এখন বাবা এসে আমাকে বলে যে যেটা হয়েছে তুমি বাচ্চা রাখো, কিছু হবে না, একজন তো আছে, আরেকজন আসবে, নতুন মেহমান আসবে, সমস্যা নাই, ঘরে আরো হাসি খুশি হবে। হ্যাঁ, উনি এটা বলার পরে তারপর আমি যাই, কারণ মা যেহেতু বলছে, কারণ বাসাটা আমার শাশুড়ির কথায় চলতো। তো এখন মা যেহেতু বলছে, আমি তারপর দিন যাই, পরে সবকিছু রেডি করে বিকালের দিকে যাই। আমার মনে আছে আমার হাজবেন্ড আমার হাত পা ধরে বলে যে রিক্সার মধ্যে, বলে আমি তোমার পা ধরে বলি থাক, যেটা ইয়ে হয়ে গেছে, আমাদের প্রথম বাচ্চাটা তো অসুস্থ, এখন ও যেহেতু অ্যাক্সিডেন্টলি চলে আসছে, থাকতে দাও। আপনার শাশুড়ি বলতেছে অ্যাবর্ট করার জন্য, আর আপনার জামাই বলতেছে রাখার জন্য। ওকে, তারপর? জি। তো এরপরে ডাক্তারের কাছে যখন গেলাম, যাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে চিন্তা করলাম যে হাজবেন্ড যেহেতু বলতেছে, ও বলতেছে যে আমি দেখবো। হ্যাঁ, আর বাবা তো, মানে আমার বাবার কথা বলতেছে, বাবা তো প্রতি মাসে সবকিছু খরচ পাঠায়, বড় বাচ্চার খরচ তো সবকিছু পাঠাচ্ছে, তাহলে তো সমস্যা হবে না, দুই ফ্যামিলি মিলে বাচ্চাদের মানুষ হয়ে যাবে। তো এরপরে বাসায় আসলাম, ডিসিশন নিলাম। তো বাবা, আমার শ্বশুর, মানে আমার বাবা, ওনাকে ডাকতাম, তো আমার শ্বশুর খুশি। এখন মা আর কিছু বললো না, মা তো ইয়ে হলো। তো হওয়ার পর 3 মাস পরে দেখা গেছে যে আমার একটু প্রবলেম আরম্ভ হচ্ছে। পরে ওকে ওই কি জন্য একটা হরমোনের ইঞ্জেকশন দিয়ে দ্রুত বড় করা হলো। এর মধ্যে ভালো ছিল আমাদের রিলেশনটা। এর মধ্যে ও আবার আমাদের নতুন একটা বাড়ি করতেছিল, ওর জন্য ওকে ওইখানে পাঠাই দেওয়া হয়েছে। তো মারামারি কাটাকাটির জিনিসগুলো ছিল না এর মধ্যে, আমিও শিখছিলাম। তো এর জন্য ওরকম কিছু ইয়ে হয় না। আর ডাক্তার দেখানো থেকে শুরু করে সবকিছু আমার শ্বশুরে নিয়ে যেত। হ্যাঁ, এমনকি মানে আমার সেদিন আমার এক রিলেটিভকে বললাম যে হাসি লাগতো, যখন আমি হসপিটালে যেতাম, আমি লাইলা আরজুমান ডাক্তারকে ল্যাবিটে দেখাতাম, তো সিস্টাররা ভাবতো কি যে উনি হয়তো আমার হাজবেন্ড, কারণ আমার হাজবেন্ডকে কেউ দেখে না, এতদিন ধরে যে ডাক্তারের কাছে যাই সবসময় ওনাকেই দেখাচ্ছে। তো এরপরে মেয়ে হয়, আপনার ল্যাবিটে মেয়ে হওয়ার পরে আপনার দুই বেবির বয়সের ডিফারেন্স কত? এই তো 4 বছর। 4 বছর পরে বাচ্চাটা হলো। জি। তারপর এই 4 বছরের মধ্যে আপনার জামাই কিছু করেছে? জব জাতীয় ওই যে আপনার লেগুনা যেটা ছিল, হ্যাঁ, ওই লেগুনাটা ওরা বিক্রি করে দেয়, বিক্রি করে, কারণ ওই যে ওরা পুরান ঢাকায় বাড়ি করবে, তো এখন ওর বাড়িতে সময় দিতে হবে। তোর বাবা বললো যে তাহলে তুমি এটা বিক্রি করো, তুমি ওইখানে বাড়ির কাছে দেখাশোনা করো। তো এর মধ্যে তো বেবি হলো, বাসা ওইখানে আপনার বাড়ির কাছে দেখাশোনা করে আরম্ভ করলো। তো মাঝখানে দেখা গেছে কি যে আমাদের মধ্যে খুব ডিস্টেন্স আরম্ভ হয়ে গেছে। ওকে আমি 2 মাস 3 মাসও দেখতে পাচ্ছি না। ও আসার পরে দেখা যায় যে মানে আধা ঘন্টা থাকে, ওর বাবার সাথে একটু হিসাব নিকাশ করে, তারপর চলে যায়। এখন আমার যে প্রবলেম গুলো দেখা যায় যে অনেক ধরনের অনেক কিছু লাগে, বাচ্চার লাগে বা কিছু, আমার বাবাকে আমি সবসময় বলতে পারি না, বা ওনাদেরকে আমাকে সবকিছু 2 টাকাও লাগলে আমার ওনাকে, মা আমাকে 2 টাকা লাগবে এরকম চাইতে হইতো। বা ছোটটা আমার মেয়েটাকে আমি মানে বাড়তি কিছু খাওয়াতে চাইলে বলতো যে না, এই বয়সে কেন বাড়তি দিবা। হ্যাঁ, মানে ওনাদের মতো আমার চলতে হতো। তো এখন পরে এই যে ডিস্টেন্সটা, আমার এটাও আমার জন্য খুব খারাপ লাগতো। একদিন প্রচন্ড জ্বর ছেলেটার, তো এখন পরে আমি ফোন দিয়েছে, এখন আমার শ্বশুর বলতেছে খবরদার তুমি ওকে কল দিয়ে ডাকবা না, জ্বর হচ্ছে, আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। কিন্তু হচ্ছে কি, মেয়ে তো আমরা হয় কি যে শ্বশুর শাশুড়ির যে মনে হয় যে হাজবেন্ডটা যদি কাছে থাকে তাহলে মানে ভালো, কিন্তু আমার শ্বশুর, আমার হাজবেন্ড কখনো বাচ্চাদেরকে কোলে তুলে নেয় নাই। আমার শ্বশুরেই সবসময় যে রাতে আসতো, মানে উনি ঘুম পাড়াতো, কোলে নিয়ে ঘুম পাড়াতো বা ইয়ে করা, উনি আমার বাচ্চাদেরকে খুবই আদর করতো, যেটা সত্যি কথা। এরপরে আমি ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে ওই ভাইয়াটা মোহাম্মদপুরে থাকে, মানে কল দিলাম ভাইয়াকে, বললাম ভাইয়া প্লিজ ওর একটু ফোন দিয়ে বলেন, আমার ছেলেটা মানে অনেক অসুস্থ, প্রচন্ড শ্বাসকষ্ট, আর 104-এর উপরে জ্বর। তো ও রাতে আসে, তখন 2:30 হবে, ও রাতে আসার পরে ও দেখার পরে তো এখন হসপিটালে নিবে এরকম ইয়ে। তো এমন সময় আমার মানে শ্বশুর যে সে খুব রাগারাগি করে আমার সাথে, যে তুমি কিভাবে কল দিলা। তো আমি বলি, আমি জেসান ভাইয়ের মাধ্যমে আমি কল দিয়েছি। হ্যাঁ, তো বলতেছে কেন, আমি তোমাকে নিষেধ করেছিলাম না। ওকে ওই সময়টাতে সাথে সাথে ব্যাক করায়, বলে যে তুমি এখানে যাও, ওদের জন্য আমি আছি, তোমার লাগবে না। আচ্ছা। হ্যাঁ, তারপরে এর মধ্যে 2-3 বছরের মধ্যে আমার মেয়ে তখন 2.5 বছর হয়, এর মধ্যে ওই এরকম ভাবেই চলতে থাকে। আমি আমার পড়াশোনাটা আমি আস্তে আস্তে করতে থাকি, ওপেন ইউনিভার্সিটি থেকে আমি আস্তে আস্তে গ্রাজুয়েশনটাও পড়তে থাকি কেন্দ্রীয় কলেজে। হ্যাঁ, তো ওনাদের একটা জিদ ছিল যে ওনার ছেলে কিছু পড়াশোনা করে নাই,
আমি পড়াশোনাটা আগায় যাচ্ছি। একসঙ্গে থাকতেন আপনি, জামাইয়ের সঙ্গে থাকতেন ওই সময়টাতে? না, ও তো তখন ওইখানে বাড়ি করার জন্য। হ্যাঁ, তো আসতো অনেকদিন পর আসতো, 15 দিন 20 দিন, আবার এমন গেছে যে 2-3 মাসও আসে নাই, হয়তো 15 দিনের মানে 15 মিনিটের জন্য। ঢাকার মতো থাকতেন না? হ্যাঁ, তো সকালবেলা গিয়ে তো দেখে চলে রাতের বেলা চলে আসা যায়। ওর কথা ছিল যে ওই যে ইট বালি সিমেন্টের হিসাব এগুলো নিতে হবে, চুরি হয় এগুলো, ওরা ওইখানে না থাকলে বুঝবে না। ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো একসাথে চাচা ফুপু সবাই একই সিরিয়ালে সবার বাড়ি, তো সব বাড়িগুলো একসাথে তৈরি করা হয়েছে। তো এইটার জন্য ও আলাদা কোথাও থাকে না, ও চাচার বাসায় বা বোনের বাসায় এরকম ভাবেই ছিল। তো এইভাবে সময়গুলো গেছে। যাওয়ার পরে তো মেয়ে তখন আমরা এখান থেকে মোহাম্মদপুর থেকে আমরা গ্যান্ডারিয়া শিফট হই। গ্যান্ডারিয়া শিফট হওয়ার পরে ও তখন পুরা কাজকর্ম কিছুই করে না। এর মধ্যে ওর এক বোনের হাজবেন্ডের সাথে একটা কাজ আরম্ভ করে। ওর বোনের হাজবেন্ড ইটালিতে মানুষ পাঠায়। হ্যাঁ, তো ওই ভাইয়ের সাথে কিছুদিন ও কাজ করে আজি সুপার মার্কেটে। তো তারপরে ভাইয়াটা এক সময় কিছুদিন কাজ করার পরে পুলিশের কাছে ধরা খায়। তো ওই যে মানুষের টাকাগুলো নিয়ে উনি আর মানুষকে পাঠাতে পারে না। কি হয় উনি সম্পর্কে? আপনার মানে হচ্ছে যে বড় চাচার মেয়ের জামাই আরিফের। হ্যাঁ, মানে আমার আপনার কি হ্যাঁ। তো পরে কি করে ওই জবটাও যায়। যাওয়ার পরে ওর মামাতো ভাই যে বনানীতে জব নেয় এখানে, তারপরে ও জব নেয় ওখানে। নেওয়ার পরে জবটা ভালো চলে। আমাদের আস্তে আস্তে মনে হচ্ছে যে সুখের দিন ফিরে আসছে। এমন সময় আমার ননদেরও বিয়ে ঠিক হলো, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আমার ছেলেটাও কথা বলা আরম্ভ করলো। তো আমরা তখন ওই টাইমটাতে খুবই হ্যাপি ছিলাম। তো যে ইনকামটা যেটা করতো সম্পূর্ণ টাকা এসে ধরেন আমার হাতে দিয়ে দিত। ইনকাম বলতে ও যে জবটা করতো, মাসে যে স্যালারিটা পেত। কিসের স্যালারি পেত? ও ছিল ওইখানে ওর ভাইয়ের সাথে ওইখানে ইয়েতে ছিল, কোথাও জয়েন করেছিল। হ্যাঁ, ওইখানে ও যেটা করতো মানে ও হচ্ছে যে ওইখানে যারা আছে তাদেরও উপরে লেভেলে সব ধরনের কাজ করতো, ভাইয়ের সব ধরনের কাজ। আপনার পরিচিত কারোর মাধ্যমে এসে জবে ঢুকেছে? হ্যাঁ, ওর ফুফাতো ভাই। ওকে, বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ, তারপরে কি হয়েছে? ফুফাতো ভাই। তো এখন তো দেখা যাচ্ছে ভালো এই সময়, ওই সময়ের মধ্যে আমি জানলাম না ওরা দুই ভাই ওইখানে জব করে। হ্যাঁ, ওই যে বোনের হাজবেন্ডের সাথে ও কাজ করতো না, ওর একটা ভাই ছিল, ওই ভাইটাও ওর সাথে ওইখানে জব করতো বনানীতে। তো দুই ভাই একসাথে যেত, দুজনকে বাইক দিয়েছে, ওরা একসাথেই যেত। যাওয়ার পরে হঠাৎ করে একদিন শুনি ওই ভাইয়ের ওয়াইফের কাছ থেকে যে আরিফ অফিসের এক মেয়েকে নিয়ে, যে ও শনিবার দিন বাইক না নিয়ে ও কার নিয়ে বের হতো, ওই কার নিয়ে ও ওই মেয়েকে নিয়ে ঘুরতো, ঘুরে বাসায় ড্রপ করে আসতো। দেখে ফেলছে। আর ওই সময়ের মধ্যে ওদের আরো দুই বোন ছিল, ওরা হিসাব নিতে গেছে। ও গিয়ে চোকাচোকি হয়ে গেছে, ধরা পড়ে গেছে। তো ভাইয়া মনে করেছে যে এটা হয়তো ভাবি আমাকে বলবে না, আর ভাবি আমাকে মানে ওরা ভাবি আর আমি আবার ক্লাসমেট ছিলাম। একদিন দেখেছে। হ্যাঁ, ক্লাসমেট একদিন দেখে এসে আপনাকে এটা বলেছে। তো আমি যেটা ছিল আমাদেরই গাড়ি, আপনাদের পারিবারিক গাড়ি, আপনার শ্বশুরের গাড়ি? আমার শ্বশুরের, আমার শাশুড়ির ইয়াতে ছিল। তো পরে আমি ওকে জিজ্ঞেস করেছি রাত্রেবেলা আসার পরে, আমি বললাম যে কে? হ্যাঁ, তো বললো যে অফিসের কলিগ। তারপর একদিন একটা পার্টি হয় লেকশিওরে, তো ওইখানে যাওয়ার পরে নাহিদের সাথে পরিচয় করা দেয়। পরিচয় করানোর পরে তো দেখলাম ভালো কথাবার্তা হলাম। তো প্রায় সময় যে গাড়ি নিয়ে যায় ওই সাথে ও ড্রপ করে, এই কথাগুলো আস্তে 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 ও নিজেই বলে যে আজকে দেরি হয়ে গেছে, নামাই দিয়ে আসছি। তারপরে আরেকজন মানে আরেকটা ভাইয়া ছিল, নামটা আমার মনে পড়ছে না, ওই ভাইয়াকে নামাই দিয়ে আসছি, এরকম ভাবে বলে। কিন্তু আমরা তো মেয়ে, তো আমার ভিতরে না আস্তে আস্তে সন্দেহটা ঢুকে যায়। কারণ এখন এর মধ্যে যে ওর কিছু সমস্যা ছিল যেটা, তো ওই সমস্যার কারণে আমাদের দুজনের এমনিতেই ওরকম অ্যাডজাস্ট হতো না। মানে আপনারা বলতেছেন হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের জায়গাটা অতটা স্মুথ ছিল না। আচ্ছা, ওকে। তো আমার কাছে ওর সাইড থেকে প্রবলেম ছিল। তো দেখা গেছে যে এর জন্য ও যেহেতু অনেক ডাক্তার দেখাচ্ছি অনেক ধরনের, তো এখন এর মধ্যে তুমি কেন তাহলে মেয়ে নিয়ে ঘুরবা? আমার কথা হচ্ছে এটা, তুমি তো ফ্যামিলিকে টাইম দিবা। তো এখন আমার বিষয়টা হচ্ছে যে তুমি ফ্যামিলিকে টাইম দিতে পারতেছো না, সেখানে আমার মেয়েকে নিয়ে। এখানে তো আমাদের একটা সন্দেহ তৈরি হয়, সেটা হচ্ছে যে ওর যদি অক্ষমতাই থাকে কোনো পার্টিকুলার বিষয়ে, তাহলে তো ওর মেয়েদের সাথে ইনভলভ হওয়ার কথা না। আমি ডাক্তারের কাছে এর জন্য নিয়ে গেছি, আমি সালাউদ্দিন হসপিটালে হরিতেশ পালের কাছে নিয়ে গেছি। আমাকে ওর সামনে বলছে ডাক্তার, হয়তো অভিনয় করছে আপনার সাথে, না হলে কোনো কারণ আছে। হ্যাঁ, ও কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ না। ও যেটা এটা বলেন আপনি, ও যেটা ও হয় কি যে আমি যেটা শুনেছি, এটারও পরের ঘটনার সাথে যেটা হচ্ছে ও করে
ও গল্প করে, একসাথে বসে একটু হাত ধরে কথা বলা বা ইয়ে করা, আর কিছু না। ওই যে ফিজিক্যাল ভাবে ইনভলভ হয়ে যে ওইটা বের কিছু না। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি প্রিয় দর্শক এবং শ্রোতা, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে, বাট আমরা সবসময় এটাকে ইগনোর করি। সেটা হলো যে ওনাদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ধরনের সম্পর্ক, এটা একটা খুবই প্রীতি সম্পর্ক, পবিত্র সম্পর্ক, এবং যে সম্পর্কটা খুব প্রয়োজন, সেই সম্পর্কের জায়গাটা স্মুথ ছিল না। আচ্ছা, এখন কথা হচ্ছে, পরবর্তীতে এই ভদ্র মহিলা ওনাকে যখন একজন ফিজিশিয়ানের কাছে নিয়ে গেছেন বা একজন ডক্টরের কাছে নিয়ে গেছেন, তখন ডক্টর ফাইন্ড আউট করেছে বা ওনারা পরবর্তীতে ফাইন্ড আউট করেছেন যে ওর মধ্যে আসলে প্রবলেম কোনো কিছু ছিল না ফিজিক্যালি, মানে ছেলেটার মধ্যে বা ওনার হাজব্যান্ডের মধ্যে, কিন্তু ও মেন্টালি এক ধরনের ওর মধ্যে পারভার্টনেস ছিল। এই পারভার্টনেসের বাংলাটা আমি কিভাবে বোঝাই, বেসিক্যালি হচ্ছে যেটা আসলে আমরা নর্মাল মনে করি যে একটা ছেলে এবং মেয়েটার মধ্যে যে সম্পর্কটা, যে নর্মাল একটা সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটায় অন্য কোনো বিকৃত চিন্তা যেটা মাথার মধ্যে রেখে সে হলো নর্মাল জায়গা থেকে অনেক বেশি সরে গিয়েছিল, যদি আমি বিষয়টা কিভাবে বলি, হুইচ ইজ আমাদের সোসাইটিতে এই জিনিসগুলো এখন অনেক বেশি হচ্ছে বিকজ অফ আওয়ার লাইফস্টাইল। হ্যাঁ, কিন্তু এটা ওনার উপরে ইফেক্ট তৈরি করলো। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে গিয়ে আপনি এটা আবিষ্কার করলেন নাকি আগে থেকেই ছিল? অ্যাকচুয়ালি আমি না, আমাদের রিলেশনটা ওরকম ভাবে আমাদের কখনো হয় নাই। আমার কাছে ও যখন মানে দূরে থাকতো, ওই যে প্রথম থেকে দূরে 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 থাকতো, তো ওই জিনিসটা আমি কখনো, ওই যে ও আমাকে বুকে নিয়ে অল টাইম ঘুমাতো, এই জিনিসটা আমার কাছে শান্তি ছিল যে আমার হাজবেন্ড আমাকে বুকে নিয়ে ঘুমাচ্ছে, আর কিছু লাগবে না। তো যখন ওই যে এই জবে যখন ঢুকলো, দেখলাম যে আস্তে আস্তে করে ও মেন্টালি কেমন যেন করতো, দেয়ালে মাথা বাড়ি দিত, আমাকে পা ধুয়ে মানে ধরে ক্ষমা চাইতো, আমি কিছু পারতেছি না, ক্ষমা করে দাও। আমি ওকে অনেক বুঝাতাম যে এটা কোনো ব্যাপার না, আমার কিছু লাগবে না, আমি ট্রাস্ট মি, আমার কিছু লাগবে না, জাস্ট কারণ আমি তো ঘর থেকে বের হই না, আমি জবও করি না, আমি মাস্টার্স তখন পড়তেছি। হ্যাঁ, তো ওর একটা ইয়ে ছিল যেন আমি পড়াশোনাটা না করি, কিন্তু আমি আমার টাকা দিয়ে আমি চালিয়ে গেছি। তো এখন ও করেছে কি, তো মানে এমনও সময় গেছে যে না পারলে ওর নিড ছিল, আমার কাছে মনে হতো, কিন্তু পারতো না, তখন না আমাকে ও মারতো। এমন হয়ে গেছে যে এরকম সুইচ থাকে আপনার লাইটের, ওইখানে আমার মাথা নিয়ে বাড়ি মারতো, এরকম আমি সেন্সলেস হয়ে গেছি, আমার বাচ্চারা চিৎকার করতেছে, তখন তো আমি উপরে, মানে আমার শ্বশুরের থাকতো 3 তলা, আমরা তখন 6 তলা থাকতাম, তখন ও নিজে মাথায় পানি দিত, চিৎকার করে কান্নাকাটি করতো, তারপর সেন্স যখন আসতো তখন আমাকে বুঝাতো, এরকম ভাবে লাইফ যেত। তারপর আমি আমার ফ্যামিলিকে কখনো না কমপ্লেন করি নাই। আপনি যে বিষয়টা আমাকে একটু আগে বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কারণে আমি বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। একটা যেটা বলতে, ডক্টর বললো যে ওর মধ্যে অন্য ধরনের একটা পারভার্টনেস আছে, কিন্তু সেটা কি আপনি প্রমাণ পেয়েছেন হাতে কলমে কখনো? না, প্রমাণ আমি পাই নাই। এমন টাইমে ওই অ্যাক্সিডেন্টটা করে, সেটা হচ্ছে যে আপনার মেবি যে মিরপুরে একটা খেলার স্টেডিয়ামে খুব সুন্দর করে সাজিয়েছিল কোন একটা ফুটবল খেলার মনে হয়, তখন পুরা আমাকে, ও আবার এই জিনিসগুলো করতো, ওর কয়েকটা গুণ খুব ভালো ছিল, যে আমি যে কোনো টাইমে যদি বলতাম একটু ঘুরায় নিয়ে আসো না, ও আমাকে নিয়ে বাইকে করে ঘুরায় নিয়ে আসতো। তো আমাকে বলে চলো মিরপুরে স্টেডিয়াম সাজানো হচ্ছে, তোমাকে আমি নিয়ে আসি। হ্যাঁ, তো নিয়ে আসতে যে এই টিকাতুলিটা পার হতে যে বাইকটা থামায় রাস্তা পার হবো, পেছন থেকে প্রাইভেট কার, ওই লোকটার কানে হেডফোন ছিল, ওর পায়ের পাতার উপরে, ও তো স্ট্যান্ড করে পাতা রেখেছে, পাতার উপরে গাড়িটা উঠাই দেয় চাকাটা, ও যে ধাক্কা মারছে যে আমার পায়ের উপরে, সে তো হেডফোন। আমি পরে লাফ দিয়ে নেমে আমি যে লোকটাকে আমি বলি যে ভাইয়া আপনি ব্যাক করেন, তারপরে ও করে কি যে আমাকে বলে তুমি গাড়িতে উঠো। হ্যাঁ, তুমি, আমি বলি কি না আগে তুমি যাও হসপিটালে, বাইক রাখো এখানে, আগে হসপিটালে নেই। ও বলে আগে না, আগে তোমাকে সেভ করতে হবে, তুমি উঠো, কারণ অনেক রাত হয়ে গেছে, তো তখন প্রায় 12:30 1টা বাজে। তো তখন সাথে সাথে ও নিয়ে যায়, আমি তো ওকে সালাউদ্দিনে নিয়ে যাই, নেওয়ার পরে তারপরে ও কল দেই, ওর যে আমরা তো ওইখানে জয়েন্ট ফ্যামিলি সবাই পাশাপাশি ছিলাম, ওর যে কাজিন গুলো আছে তাদেরকে কল দেয়, ও কল দেওয়ার পরে সবাই আসে, আসার পরে মানে বাইক নিয়ে যায়, ওকে আমি নিয়ে যাই, নেওয়ার পরে তো ওর পা প্লাস্টার করা উপরে নিয়ে, তারপরে আমার আম্মা আসে, আসার পরে আমার ওই যে আপনার 1 মাসের উপরে হবে প্লাস্টার করা ছিল, জবে ও যেতে পারে নাই, আম্মা খুব ওকে টেক কেয়ার করেছে। তো ওই টাইমটাতে করতো কি, নাহিদের জিনিসটা কিন্তু মাথা থেকে আমার পুরো চলে গেছিল। তো আমি আমার সাথে পরিচয় করাই দিল, ওই যে ও আমাকে এসে বলতো যে ওকে ড্রপ করে দিয়েছে, তাহলে আমার ওইখানে সন্দেহ আর আসলো না, কারণ ও তো সবকিছু আমাকে ক্লিয়ার করতেছে। আর আমি কখনো না যে মেয়ে ঘটিত ব্যাপারগুলো নিয়ে আমি ওকে সন্দেহ করতাম না। তো এখন হচ্ছে কি যে ওর একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড না মানে ওই অফিসে কাজ করতো, ওর জুনিয়র ছিল, নাম ফোন দিলে
এর মোবাইল থেকে মানে ওকে ফোন দিয়ে কথা বলাতো। ভাই আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারিনি। মানে কি যে ধরেন আমি ডিরেক্ট তো কল দিতে পারছি না, কল দিলে হয়তো বা ধরা খাবে বা কথা আমি সন্দেহ করব, এর জন্য আরেকটা ওই অফিসের আরেকটা কলিগকে দিয়ে ফোন দেওয়ায় কথা বলতো। হ্যাঁ, তো এরকম 1 মাসের মধ্যে প্রায় দিনে এরকম কথা বলতেছে। আমি পাশের রুম থেকে টুকটাক এরকম শুনতে পারতেছি। একদিন আমি ডিরেক্ট ধরে ফেলছি, ফোনটা নিয়ে আমি শুনতেছি একটু অন্য টাইপের কথা বলতেছে। বলার পরে এরপরে আপনি যখন ফোনটা নিলেন তখন কি দাঁড়াইলো বাসায়? বাসা ও তো প্লাস্টার। ও আমি যখন চিৎকার চেঁচামেচি করছে আমি বললাম যে এটা কি, আমার আম্মা বাসার মধ্যে। হ্যাঁ, এটা কি? আমার আম্মা বলতেছে যে ছেলেরা এরকম করে, আমাকে রুমের মধ্যে নিয়ে বলে ছেলেরা এরকম করে, তুমি কিছু বলো না প্লিজ, সংসারটা রাখো। এবং মেয়েরা অনেক কিছু সহ্য করতে হয় মেয়েদেরকে। আমি তারপরও চিৎকার করেছে, হ্যাঁ এইভাবে কেন? তারপরে সে আমার কাছে ক্ষমা চাইলো, মানে কসম টসম কাটলো, আমার মার কসম, এই বাচ্চার কসম কাটলো, আমি এরকম করবো না। তো তুমি কি করবা না, তার মানেটা কি? তোমার সাথে কোনো রিলেশন? তো বলেন না। এরপরে আমি করলাম কি, ও ঘুমাই গেল, যেহেতু ওর পা সমস্যা, ও মুভ করতে পারে না। ওর মোবাইল নিয়ে আমি চেক করে দেখলাম ওদের এমন অনেক পিক আছে যে বাইরে ওরা গেছে খেতে, তারপরে যে ভোরবেলা যে এগুলো হয়তো ধরার না, কিন্তু আমার ভিতরে লেগেছে যে একটা ভোরবেলা যে দুজনে খুব সুন্দর করে একটা ছবি তোলা, তারপরে দুজনে একই ম্যাচিং করে একটা ড্রেস পরে ছবি তোলা, এগুলা, তারপরে পুরা ওর মোবাইলের ছবিগুলো। তো এরপরে আমি ওকে জিজ্ঞেস করি যে নিয়ে কি, তারপরে ওর প্লাস্টারটা 1 মাসের মধ্যে খুলে ফেলে। খোলার পরে এরপর আমার ভাইয়া আসার পরে আমার ভাইয়াকে কমপ্লেন দেয় যে ভাইয়া ও তো আমার অফিসের একটা মেয়েকে নিয়ে সন্দেহ করতেছে। তো এখন আমার ভাইয়া বলে যে ধরে শোনো, এগুলো অফিসের গুলো না কখনো বাসায় বুঝতে দিবা না, বাহিরে যা ইচ্ছা তাই করবা। কারণ আমার ভাইয়ার একটা অ্যাফেয়ার ছিল, হ্যাঁ সেটা আমি জানতাম। তো ওই অ্যাফেয়ারের পেছনে, ওইটা আমি পরে বলি। তো এখন আমি রান্নাঘর থেকে, আমার বাসাটা ছিল টপ ফ্লোরে, আমি এমন ভাবে বাসাটা নিয়েছিলাম যেন ছাদ থাকে, সন্ধ্যার পরে আমরা দুজনে দোলনা ছিল, আমরা ঘুরতে পারি, এরকম ভাবে ছিল। তো কথাগুলো শোনার পরে আমার ভাবি বাসা ছিল। আমি ভাইয়াকে বলি, ভাইয়াটা তুমি কেমন কথা বললাম যে এরকম ছেলেদের থাকেই। হ্যাঁ, তো আমি আমি বললাম তোমার থাকে বলে আমার ভাবি তখন প্রোটেক্ট করে, বলছে তোমার আছে বলে কি তুমি তোমার বোনের হাজবেন্ডকে সাহস দিবা? ও মানে আপনার ভাবি কথা বলেছে? হ্যাঁ, ওকে, তোমার বোনের হাজবেন্ডকে সাহস দিবা? তো এমন সময় আমার ভাইয়া প্রচুর ড্রিঙ্কস করতো, তো সে ড্রিঙ্কস আনার পরে খেতে দেয়। হ্যাঁ, আমাকে দেয়, ওকে দেয়। তো আমি ওইটা করি না, বলে খাও, মাথা ঠান্ডা হবে। আপনি কি বাসায় ড্রিঙ্কস করতেন? না 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 না, আমার ভাইয়ের বাসার কথা এটা। ভাইয়া আসছিল বেড়াতে। ভাই কি ফার্স্ট টাইম আপনাকে অফার করলো নাকি এর আগে ড্রিঙ্কস করতেন? না, আমার ভাইয়া এর আগে বাসায় গেলে অফার করতো, যখন দেখা গেছে যে আমার মন খারাপ থাকতো আমাকে অফার করতো। কিন্তু আপনি ড্রিঙ্কস করতেন? তাহলে না, ড্রিঙ্কস করতাম না, কারণ কি আমার গোল্ড ব্লাডারে স্টোন আছে, আমার ওই জিনিসটা সহ্য হয় না। আমি অনেক কিছুই, আমার নর্মাল খাবারও আমার অনেক সময় সহ্য হয় না। তো ড্রিঙ্কস, আর আমার বাবা আবার এটার চরম বিরোধী ছিল। তো আমাকে যখন এরকম করতো, আমার হাজবেন্ড খেত, তো খাওয়ার পরে এই জিনিসটা আমি পছন্দ করতাম না। সেদিন ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিলাম 6 তলা ছাদ থেকে পড়ার জন্য, যে আমার ভাইয়া বাসার মধ্যে, যে তুমি এই জিনিসটা ধরবা না, কারণ আমি চাই না। হ্যাঁ, তো এরপর ভাইয়া থাকা অবস্থায় এর অনেক ঝগড়াঝাটি হওয়ার পরে ভাইয়া সকালবেলা চলে গেল। এরপরে তো এই ঝামেলা বাড়তে থাকলো। বাড়ার পরে এক পর্যায়ে সে তার ফ্রেন্ডকে দিয়ে আমাকে কল দেওয়া আরম্ভ করলো। কোন ফ্রেন্ড? আমি জানি না, মানে ফ্রেন্ডকে দিয়ে কল দেওয়ালো কি কারণে সেটা আমি পরে বুঝি। হ্যাঁ, একটা ছেলে কল দেয়, হ্যাঁ কল দিলে দেখা যায় যে রাতের বেলা ও ধরলে আপনার ওয়াইফকে দেন, আপনার ওয়াইফের সাথে আমার কথা আছে। হ্যাঁ, আমি যদি কে ভাইয়া কি হচ্ছে, সে একদম বন্ধ করে দেয়। এরপরে আমি ওকে অনেক করেছি, যে মানে অনেক কনভিন্স করার চেষ্টা করেছে যে আমার এরকম কিছু না, তুমি মোবাইল নিয়ে যাও, তুমি মোবাইল রাখো, কথা বলো। তার মানে সে আপনাকেও একটা ট্র্যাপে ফেলে যাতে করে সে ইকুয়াল ব্যালেন্স করা যায়। তো এরপরে করেছে কি, সে রীতিমতো এরকম করা আরম্ভ করেছে। ওই ছেলেটাকে দিয়ে এমন টাইমে ফোন দেওয়া তো যেন ও থাকে বাসার মধ্যে, হয় সকালবেলা না হলে বিকালবেলা, তারপরে এরকম করতো। করার পর বুঝলেন কি করে যে ওই যে কাজটা করাচ্ছে? না, এটা আমি তখন বুঝি নাই। আমি তো জানি যে আমাকে কোনো ছেলে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমি ওকে আরো ফোন দিয়ে দিচ্ছি
যে দেখো তো এরকম কেন করতেছে। একদিন রাতের বেলা হয় কি যে শুয়ে আছি, তখন 12:30 একটার দিকে ও বাসায় আসে। 12:30টার দিকে গেট বন্ধ করে ওর বাসায় পানি ছাড়ে। ও আবার এগুলো খুব মানে বাসার দেখে। তো বাসায় আসে, তো আমার বালিশের পাশে তো মোবাইল, তো এখানে তো হাইডিং এর কিছু না। এখন ওইখানে মেসেজ আসে যে একদিন তুমি বুঝবা আমি কে। ও এখন মেসেজটা দেখে, বলে এটা কেন পাঠিয়েছে, তো এখন এটা কেন পাঠিয়েছে আমি কিভাবে যাই, তুমি ফোন করে জিজ্ঞেস করো। তো সে ফোন করবে না। এরপরে করে কি আমার ফ্যামিলিকে সাথে সাথে ও ফোন দেয়, আমার ভাইকে ফোন দেয়, ওর এরকম অ্যাফেয়ার ধরা পড়েছে, ঠিক আছে আপনারা আসেন। এরপর ওর ফ্যামিলিকে ফোন দেয়, ওর যা যা আছে সবাইকে ফোন দেয়। হ্যাঁ, তো এর মাঝে আমি আরেকটা কথা বলি। এর মাঝে হয় কি যে একদিন ও আমাকে বলে তুমি কোথায় গেছো, আমি কোথায় গেছি, বলে যে আমার ওর বড় ভাইয়ের ছেলে কিন্তু দেখলো যে তুমি লক্ষ্মীবাজারে ঘুরতে গেছো, তাহলে ডাক দাও তুমি। অবশ্যই তুমি ওকে ডাক দাও। ডাক দেওয়ার পরে এখন বলে কি না চাচি আমি তোমার মতো ড্রেস দেখেছি পেছন দিয়ে, তুমি জেনেছো এটা না। আমি তাহলে তুমি আমার চেহারা দেখেছো, বলে না। আমি তারপর আরিফকে বলি যে তাহলে তুমি কিভাবে বুঝলা যে আমি তোমার কথা ছেড়ে কি কখনো ঘর থেকে বের হচ্ছে। আপনারা যখন এই ধরনের একটা স্টেজে আছেন সংসারে, তখন আপনাদের বাচ্চাদের বয়স কত? বাচ্চারা তখন আমার ছেলের তখন তো 7 আর 7-8 এরকম। মেয়েটার? আপনার মেয়ে তো ছোট তখন, আপনার ওর 7 বছর হলে 4 বছরের ছোট, ওর 3 বছর। হ্যাঁ, তখন স্কুল ভর্তি হয় নাই তখন। ছেলেকে স্কুল দিয়েছে, উইলস্টেটে পড়তো। এরপর পরে করলো কি আমার তারপরের দিন বাসায় দেখলাম কি আমি জানি না বাসার মধ্যে সন্ধ্যার সময় আমার আব্বা আম্মা, আমি বললাম কি ব্যাপার আব্বা, আমার সাথে কথা বলে না। আপনার বাবা মা, নিজের বাবা মা চলে আসছে? হ্যাঁ, আমার সাথে আমার ভাইয়ার যে ইন্ডাস্ট্রি তার ম্যানেজার চলে আসছে। হ্যাঁ, ভাই আসে নাই। এখন আমি কিছুই জানি না, আসছে এবং কথা বলতেছে না, কে কথা বলে না। আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমার ফুপা শ্বশুর আসছে, ফুপা শ্বশুর চাচা, তারপরে ফুপি শাশুড়ি আসছে, ওনারা আমাকে খুবই আদর করে। তো এখন আমি জিজ্ঞেস করতেছি কি হয়েছে। এখন ও দেখি লিস্ট নিয়ে আসছে, কল লিস্ট নিয়ে আসছে মোবাইলের, যে আমি কারোর সাথে কথা বলি। হ্যাঁ, তো এখন এইটা আমি কিভাবে বিশ্বাস করাবো? আমার আব্বা আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কারোর সাথে ফোনে কথা বলো। আমি যে ফোনে কথা বলি না, এরকম কেউ যদি কল দেয় এখন কল ধরি, কিন্তু আমি কারোর সাথে ওই ধরনের কোনো পরকীয়াতে সম্পর্কে নাই বাবা। হ্যাঁ, আমাকে বলে যে কোরআন শরীফ ছুঁয়ে বলো, বাচ্চার মাথা ছুঁয়ে বলো। যে হ্যাঁ অবশ্যই কোরআন শরীফ ছুঁয়ে বাচ্চার মাথা ছুঁয়ে বলছি। এখন তারপরও সে এটা না, সে স্বীকার করবে না, সে এটা না আমার সম্পর্কই। এখন আমি বলছি তাহলে তুমি ছেলেকে নিয়ে আসো, যেহেতু তুমি যেভাবে বের করেছো নিশ্চয়ই তুমি কোনো ওয়ে পেয়েছো, ওটা নিয়ে আসো, যার সাথে আমার রিলেশন তাকে নিয়ে আসো। হ্যাঁ, তো আর সেগুলো কিছু না। এখন তাহলে কি করতে হবে, আমি ওকে ডিভোর্স দিব। আপনাকে বলতেছে সবার ফ্যামিলির সামনে? হ্যাঁ, ফ্যামিলির সামনে ডিভোর্স দিব। ও দেখলাম কি ছাদের মধ্যে যে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার, জানি না ওভেনের নাকি পড়ে যাচ্ছে, যে আমি ওকে মানে চিৎকার করে করে ওকে উঠানোর চেষ্টা করছি। এরপরে ও নিজে সুইসাইড করবে, আমাকে দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করছে। আমার এমনকি ইভেন আমার খাটের মধ্যে মানে দায়ের কোপ এখন আছে। বাচ্চারা তখন কোথায়? বাচ্চারা আরেক রুমে, ওর দাদারা ওখানে, মানে ওরা চিৎকার করে কান্না করতেছে। হ্যাঁ, এরপরে আমি একদম চুপচাপ বসেছিলাম। আমার কাছে তখন আমি শুধু একটা কথাই বলছি যে আমি কোরআন শুনে এখানে আপনার 10 মিনিট, সেটা কিন্তু কেউ দেখছে না। ঝগড়ার মাঝে কিন্তু লিস্টটাই প্রমাণ। হ্যাঁ, এখানে ওর ফ্রেন্ডও একটা আছে, ওর একটা ফ্রেন্ড আছে। পরে বললো যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দাও। তারপরে ওর আমার যে ফুপা শ্বশুরি আর ফুপি, সে বললো কি যে এক কাজ করো, তোমরা হজ করে আসো, ওমরা করে আসো দুজনে মিলে, ওমরা করার পরে দুজনের একটা ভালো শান্তি হবে। এটা বলার পরে তো আমার আব্বা বললো ঠিক আছে, টাকা পয়সা যা লাগে আমি দিব। হ্যাঁ, তোমরা বাচ্চা সহ যাও, যে করে আসো। সম্পূর্ণ কিছুটা একদম নর্মাল হয়ে গেল। ও নর্মাল হয়ে গেল বাচ্চা সহ। আমার মনে আছে ওর সাথে আপনি যে মেয়েটার ধরেছিলেন ওইটাও ততদিনে বন্ধ হয়ে গেছে, মানে ওটা নিয়ে কথা নাই, ওটা নিয়ে কোনো কথাবার্তা নাই। যদি আপনাকে বিলিভ করি আমরা, যদি ওর টার্গেট এটাই থেকে থাকতো তাহলে সফল হলো। কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা উপরওয়ালা ভালো জানেন। আমরা ঘটনার আসলে কে সত্য কে মিথ্যা ঘটনা আরো আছে, ওটা ঘটনা এখন পর্যন্ত আছে। এরপরে আর রাতের বেলা আমাদের খুব ভালো একটা সম্পর্ক, ওই ধরনের কোনো কিছু না। ওর বুকের উপরে আমার রাখলো, 2 বাচ্চাকে এক সাইডে, আমাকে এক সাইডে রাখলো, সুন্দর গেল। তারপরে আমি ওই সময়টাতে, আমি তো এর আগে বলেছি মাস্টার্স করছি যখন, তারপর আমি ওই পাশাপাশি একটা ছোট জব নিয়েছি। জবটা মানে 2 দিন হবে,
হ্যাঁ, জবটা নিয়েছি ইকবাল রোডে। তো এখন ইকবাল রোডে যখন নিয়েছে, তো সকালবেলা ও আমাকে সবসময় হয় দিয়ে আসে নিয়ে অফিসের কাছে, আর না হলে ও বাসে উঠাই দেয়। তো সেদিন ও আমাকে বললো কি তুমি যাও, আমার আজকে ভালো লাগতেছে না, সারা রাত ঘুমাতে পারি নাই। আমি বাসে উঠে গেলাম। গুলিস্তান পার করার পর আমাকে ফোন দিয়েছে, বলে যে কোথায় আছো? আমি বলি যে গুলিস্তান আছি। বলে যে এক্ষুনি ওইখান থেকে বাস থেকে নামো, আমি দেখবো, আমি আসতেছি, তুমি ওই বাসে আছো কিনা। আমি বললাম ঠিক আছে। আমি নেমে গেছি, নেমে দাঁড়ায় আছি, আসার নাম নেই। আমাকে ফোন দিল, আবার ফোন দিয়ে বলে কি ঠিক আছে তুমি চলে যাও অফিসে, আমি পরে আসতেছি। অফিসে আসলো, অফিসে এসে অফিসের দারোয়ানকে এরকম ভাবে বিভিন্ন কথা জিজ্ঞেস করে এসে, ওইটা একটা কনসালটেন্সি ফার্ম ছিল, হ্যাঁ, ওর কাছে কত ক্লায়েন্ট যায়, কোনো ছেলের সাথে গল্প করে কিনা, মানে এরকম সারাদিন অফিসে নিজেই বসে থাকতো, কারণ মোহাম্মদপুর এলাকাটা তো ওর নিজের বলতে গেলে, ছোটবেলা থেকে ও এখানে। এরপরে পরে এরকম ভাবেই চলতে থাকলো। একদিন আমার জন্মদিন ছিল জুনের 30 তারিখ, আপনার 27 তারিখে, না সরি 28 তারিখে আমাকে আমার যে এমডি ছিল, সে ছিল আপনার ঢাকার একজন হসপিটালের একজন নাম করা ইয়ে। তো সে ওনার এখানে জব করে আমার কাছে অফিসে ঢোকার পরে বলে যে চলো আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যে আমাদের মধ্যে এত প্রবলেম, তো একটা কাউকে দেখালে মনে হয় কিছুটা সলভ হবে। আমার এমডি তখন বলল আপনি এত দূরে কেন যাবেন, সাভার কেন যাবেন, সাভার তো অনেক দূরে, হ্যাঁ আপনি আমার ইয়েতে আসেন, হসপিটাল আসেন, আমি ভালো একজন ডাক্তার দেখা দিব। সে বললো কি না আমি ওইখানে কথা বলে আসছি। তো উনি করলো কি, বললো কি যে আপনি এক কাজ করেন, ওনার যে ধরেন ওনাকে আমি এর আগে কিছু প্রবলেম বলছি, কারণ অফিসে এসে না ও মাঝে মাঝে চেঁচামেচি করতো, তো আর নোংরামি কথাবার্তা বলতো আপনার অফিসে এসে, হ্যাঁ নোংরামি কথাবার্তা বলতো, তখন আমাকে কিছু কথা ওনাকে বলতে হচ্ছে। তো করলো কি আমাকে বিকেলে লাঞ্চের পরে আমাকে নিয়ে গেল সাভারে। আমি তো ওগুলো কিছু চিনি না, বাইকে করে নিয়ে গেল। ওইখানে যাওয়ার পর দেখলাম যে একটা বিরাট একটা মাঠের মধ্যে একটা গেট, এত বড় তালা, মানে ভাত ওই যে বিয়ে বাড়িতে যেমন ভাত নিয়ে যায় না দুই হাতে করে, এরকম ভাবে নিয়ে যাচ্ছে। ঢুকলাম, তো আমি বললাম যেটা কেমন ধরনের ডাক্তার তুমি নিয়ে আসছো? বলে আসো, সমস্যা নাই। বিশ্বাস করবেন না ভাইয়া, তখনও আমি ওর হাত এমনি ধরে আছি, আমি বলতেছি জান আমার না ভয় লাগতেছে, এমন একটা জায়গা। এরপরে আমাকে বলে কি জান এক কাজ করো, তোমার হাতের আমার হাতে কিছু গোল্ডের রিং টিং ছিল, বললো যে এগুলো খুলে দিয়ে দাও। হ্যাঁ, আমারও কেমন যেন ভালো লাগছে না, দেখলাম আশেপাশে খুব চিৎকার চেঁচামেচি করছে। তো এরপরে খুলে দিলাম, দেওয়ার পরে ওরা আমাকে ওইখান থেকে আরেকটা রুমে নিয়ে গেল, নিয়ে আমাকে একটা ডাক্তার আসলো আর আরেকটার সাথে সিস্টার আসলো। আমাকে বললো কি যে আপনি অ্যাডিক্টেড। এর আগে হচ্ছে কি যে মাঝে মাঝে আমি ওর উপর জিদ করে ঘুমের ওষুধ 2-1টা খেতাম, হ্যাঁ ওইটা হচ্ছে জিদের কারণে, ওইটা কোনো আমার নেশা ছিল না। ডাক্তার আসলো, আমাকে বলে যে আপনি কি অ্যাডিক্টেড? তো আমি বললাম যে অ্যাডিক্টেড মানে, বলে আপনি ইয়াবা খান, সিগারেট খান, হ্যাঁ সিগারেট খান, ঘুমের ওষুধ খান। আমি হ্যাঁ খাই। আমি বলছি সিগারেট খান, এটা বলতেন? আমি সব বলছি। হ্যাঁ বললেন কেন? আপনি খান? না শুনেন না, আমার তো তখন জিদ কাজ করছে, আমার পাশে যাকে আমি ধরে আছি এমনি, আমি তখন তো বুঝে গেছি যে সে আমাকে এখানে ট্র্যাপে ফেলার জন্য নিয়ে আসছে, সে আমাকে রিহাব সেন্টার ভর্তি করার জন্য নিয়ে আসছে। তো আমাকে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি এখানে সিগনেচার করেন। তো আমি সিগনেচার কেন করবো? বলছে আপনি অ্যাডিক্টেড, এখানে ভর্তি হতে হলে সিগনেচার লাগবে। হ্যাঁ, আপনার তো কোনো গার্ডিয়ান আসেনি, আপনার হাজবেন্ড আছে। আপনি তাহলে এক কাজ করেন, আমার ব্লাড টেস্ট করেন। আপনি যদি একটা কিছু পান, আমি অবশ্যই আপনি যতদিন বলবেন আমি অতদিন পর্যন্ত এখানে থাকবো। হ্যাঁ, আপনি করেন। এখন দেখি যে আমার প্রাণপ্রিয় হাজবেন্ড অঝোরে কান্না করতেছে, জান তুমি কিছু বলো না, থাকো, কোনো সমস্যা নাই, আমি দেখবো। হ্যাঁ, আরে তুমি কি দেখবা? হাউ কুড ইট বি? তুমি কি দেখবা? হ্যাঁ, আমি বললাম, তখন বলছে তুমি কি দেখবা, তোমার কিছু লাগবে না। আমি মাথায় তখন আমার একটা চিন্তা, এত বড় তালা, আমি এটা ভেঙে বের হবো কিভাবে? আর এদের মাঝে আমি বুদ্ধি করে আমি ওর কিছু যে মেডিকেল রিপোর্ট ছিল আমার ব্যাগে আমি অল টাইম রাখতাম, ওইগুলো ও সরাতে চাইতো। হ্যাঁ, ও কিছু ইবনিসিনাতে কিছু টেস্ট করেছিল যে ওর সাইকিয়াট্রিস্টের কাছে, ওগুলো সব আমার কাছে ছিল। আমি বলে ও তখন বাইরে দাঁড়া খুব কান্না করতেছে। এরপরে আমি সিস্টারটাকে বলি যে আপু আপনি তো একটা মেয়ে, হয়তো ভাইয়া বুঝবেন, আপনি একটু রিপোর্ট গুলো দেখেন আর আপনি টেস্ট করেন, যান আপনি টেস্ট করে দেখেন। তো রিপোর্ট দেখার পরে জানি না আল্লাহ কি রহমত,
আপুটা বললো কি যে আমার কাছে তো মনে হয় যে ওনার হাজবেন্ডের প্রবলেম। তো এরপরে এই টাইমে কিন্তু আমার বাবার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে চলে আসছে। কে? আমার হাজবেন্ড। কিভাবে আসে? নিয়ে যে বলছে ও অ্যাডিক্টেড তো বাবা, হ্যাঁ এখন ওকে ঠিক করতে হবে, যে পাগলামি করতেছে, তো আমার কাছে তো টাকা নাই। আমার আব্বু কি বলছে যে যেভাবে হোক ওকে ঠিক করো মা, ওর 2টা বাচ্চার জন্য ঠিক করতে হবে, তাহলে ভর্তি করো, 6 মাসের জন্য দরকার ভর্তি করতে হলে ভর্তি করো, বাচ্চাগুলো আমার কাছে থাকবে। এখন আমাকে বলে বাবা আপনাকে এত ভালোবাসতো, অথচ আপনার বাবা চোখ বন্ধ করে বিশ্বাস আমার করলো? তখন জিদ একটা কাজ করছিল যে আমাকে একটা কল দেয় নাই, আমি অ্যাডিক্টেড, ওইটা পরে বলি। এরপরে আমি বললাম তখন না, ওরা আমাকে বলে কি ঠিক আছে এক কাজ করেন, আপনি কি ভাই এক কাজ করেন, আমাকে 30 তারিখের জন্মদিন আর 2টা দিন আছে, আমি 30 তারিখে আসবো। বলে কি শুনেন, যদি না যান আমরা কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে আপনাকে ইঞ্জেকশন দিয়ে কিন্তু মানে সেন্সলেস করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তো ওগুলো তো আমি সিনেমার মধ্যে ছোটবেলায় দেখে আসছি। হ্যাঁ, আগে দেখতাম এরকম ভাবে নিয়ে চলে আসতো। তখন ও বাইরে কাঁদতেছে, তখন আমি বের হলাম, বলে আমাকে বলতেছে জান তুমি টেনশন করো না, তুমি থাকো, আমি 30 তারিখে বাবুদেরকে বাচ্চাদেরকে নিয়ে আসবো। আমি না সমস্যা নাই ভাইয়া, ওরা রাজি হচ্ছে, আমি যাই, যাওয়ার পরে আমি 30 তারিখে চলে আসবো, তুমি টেনশন নিও না। হ্যাঁ, আমার কথা ছিল যে এনিহাও আমাকে বের হতে হবে এখান থেকে। হ্যাঁ, তালাটা খুললো, খোলার পরে তো আমি চুপচাপ ইয়ে করলাম, ও আমাকে আমার মোবাইলটা হাতে দিল, দেওয়ার পর অর্নামেন্টস গুলো দিল, আর সারা রাস্তার মধ্যে মানে কান্না করতে, বলে কাঁদতেছো কেন, তুমি তো আমার সাথেই যাচ্ছ, দেখো আমি তোমাকে কত ভালোবাসি। এরপর আমাকে অফিসে ড্রপ করলো, অফিসে ড্রপ করার পরে আমার চেহারা দেখে তো বুঝেই গেছে আমার বস, তো উনি আর কিছু বললো না, বললো যে আপনি কি কোনো লিগ্যাল অ্যাকশন নিবেন? আমি বললাম না। বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে তারপর আমার শ্বশুর মানে আমার বাবাকে বললাম, বাবা জানেন আপনার ছেলে কি করেছে? বলে কি করেছে? আমি বলে আমাকে রিহাব সেন্টারে নিয়ে গেছে ভর্তি করানোর জন্য অফিস থেকে। বলে আরে যা, এইভাবে আমাকে সে বলছে যে আরে যা, তোর বাপই তো টাকা দিচ্ছে ভর্তি করার জন্য, তোর বাপই তোকে পাগল বলতেছে। এই কথাটা শোনার পর না আমার কাছে মনে হচ্ছে আমি আর দুনিয়াতে নাই। আমি তারপর আমার বাবাকে আমি ফোন দিয়ে বললাম যে আপনারা আমাকে একটাবার কল দিতে পারেন নাই, যে আমি কে, আপনাদের সন্তান না? বলে তোমার হাজবেন্ড বলছে, যেখানে তোমার হাজবেন্ড বলতেছে তার উপরে কোনো কথা নাই। আমি হাজবেন্ড বেশি নাকি তার সন্তানটা বেশি? হ্যাঁ, তারপরে আর আমি কোনো কথা বলি নাই, আর আমি সাথে সাথে রেখে দিয়েছে। রাখার পরে আমার বাবার তারপর পরের দিনে ওই দিনের ঘটনা, আমি নিচে নেমে গেছি, রাগারাগি করে আমি নিচে নেমে গেছি। নিচে নামার পরে ও আমার সাথে সাথে আমার হাজবেন্ডও নিচে নেমেছে। নিচে নামার পরে বাচ্চাগুলো খুব কাঁদতেছিল। তারপরে করলাম কি, আমি পাশে একটা ইট ছিল হাতে, আমি বললাম যে খবরদার যদি আমাকে ধরতে আসো আমি ইট দিয়ে বাড়ি দেবো। আমার ভাসুরের বউ আসলো, আমাকে বললো যে চলো তুমি রাত্রে আমার কাছে থাকবা। এমন সময় ও আমার গায়ে 2টা চড় মারলো জোরে জোরে। মারার পরে আপনি গায়ে হাত তুলতেন কখনো? না, একেবারেই তোলেন নাই কখনো? না, তুলেছে, এটা পরে আসতেছে, তখনও তুলি নাই। আমি ইট নিয়েছিলাম মারার জন্য, আমি বলছি আমাকে ধরতে আসলে আমি কিন্তু ইট মারবো। আমি ওকে প্রচন্ড ভালোবাসি, এখনো ভালোবাসি। এরপরে পরে আমার ফুপা শ্বশুরা নিয়ে যায় উপরে, নামার পর বুঝানোর পরে রাতের বেলা বাসার মধ্যে দেয়, বাচ্চাগুলোকে নিয়ে থাকি। এরপরে ডিসিশন হয় যে ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, তুমি ডিভোর্স চাচ্ছ, ডিভোর্স দিয়ে দিব, চলো। এরপরে যাই, ডিভোর্স নেয়। ডিভোর্স নিয়ে উপরে কত সালে এটা ডিভোর্সটা নেয়? ডিভোর্স 2009। ওকে। আর ডিভোর্স নেওয়ার পরে নিচে নেমে বলে কি আমি ভুল করেছি, আমি এখন তোমাকে বিয়ে করব। সাথে ওর খালাতো ভাই, হ্যাঁ, আমাকে বলে সিগনেচার করতে। ওইখানে যাওয়ার পরে ওদের রিলেটিভ যে জর্জ কোর্টে, এরপরে আমার পরে ওর বোনেরও ডিভোর্স হয় একসাথেই। তো এখন আমি বিয়ে করবো মানে তুমি আমাকে ডিভোর্স দাও নাই, তুমি তোমার ডিসিশন ছিল এটা। হ্যাঁ, আমার ফ্যামিলির কাছে খারাপ করছো তুমি। আপনারা দুই পক্ষই সাইন করেন ডিভোর্স পেপারে? ওকে। তারপরে এইটা শুধু না, আপনার ওই যে কাজী এনে কি বলছিল খোলা তালাক করায় না কি করায়। এরপরে আমার মুখের উপরে 20,000 টাকার কাবিন নামা ছিল, 20,000 টাকা চেকটা ছুঁড়ে মারে। হ্যাঁ, আমি যে আমার এটা লাগবে না, রেখে দাও তোমার কাছে। তারপরে পরে কি করে নিচে নেমে তো হাত পা ধরে কান্নাকাটি, এখন বিয়ে করবে। আমি অসম্ভব। ওর খালাতো ভাই একজন ছিল, ও বলতেছে যে চলো তোমাদের আবার দরকার বিয়ে করে। না। আপনার সামনে কখনো ড্রাগ নিয়েছে? আপনার সামনাসামনি বসে? কোনোদিন নেয় নাই? কোনোদিন নেয় নাই। আপনার ভাষ্যমতো কি নিত? আপনি ড্রাগ অ্যাডিক্টের যে বিষয়টা বলেছেন, ড্রাগ অ্যাডিক্ট বলতে কি শুধু সিগারেট খাইতো সে আপনার চোখের সামনে, আর আপনি অন্য কিছু জানতেন না? আমার চোখের সামনে সে সিগারেটও খেতো না, বাইরে থেকে খেয়ে আসলে আমি এটার স্মেল পেতাম। ও আমার ভয়, আমার বাসার কি নিত সে? ইয়ে হতো না, ও গাঁজা
গাঁজা টানতো। এছাড়া কিছু টানতো না। তখন ওই টাইমটাতে শুধু সে গাঁজা খেত। তো এরপর তো ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের পরে তো পাগলামি, প্রতিদিনই কান্নাকাটি করে, অফিসে যায় কান্নাকাটি, এমন করতে করতে 18 মাস গেল। 18 মাসের মধ্যে প্রতিদিনই এই অবস্থা। আমার বাবা আমাকে জোর করে আবার অনেক কাহিনীর পরে কনভিন্স করে আবার বিয়ে দিল ওর সাথে। হ্যাঁ, ওর সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, হুজুর ডেকে। হ্যাঁ, আমার চাচার বাসায় আমার ভাইয়ারা আমাকে জোর করে দিল যে কয়দিন পরে বিয়ে হয়েছে আপনাদের? 18 মাস। 18 মাস পরে হুজুর বিয়ে দিয়েছে, সে হুজুর অতীতের গল্প জানে সমস্ত কিছু? হ্যাঁ, আমার বাবা সেখানে লিখেছে কি মেয়ে অ্যাবনর্মাল। হ্যাঁ, তো আর এইখানে তাকে আমি বলছি আমাকে 10 লাখ টাকা দিলে যদি কাবিন নামায় হয়, কারণ আমি জানিয়েছিলাম আমাকে আবার ধোকা দিবে। 10 লাখ টাকার ভয় সে আমাকে ছাড়বে না, কারণ তার কাছে টাকা নাই। হ্যাঁ, আমার বাবা করলো কি, তখন আপনি বলেছেন 10 লাখ টাকা দিতে হবে, আপনি আবার বিয়ে করবেন। হুজুর সমস্ত কিছু জেনে জেনে আপনাদের বিয়ে দিতে রাজি হয়েছে? হুজুরকে তো তারা খুব সুন্দর করে ভালো মতো, কারণ আমার বাবা ভাইরা ওখানে খুব প্রতাপশালী, সেটা তারা বুঝাই নিয়ে আসছে। আমি জানি না রিলিজিয়াসলি বিয়ে পারমিটেবল কিনা, বাট আমার কোনো জ্ঞান নাই। তো এরপরে করলো কি, নিয়ে আসছে মতো, আমার জানা মতে এরকম বিয়ে তো পারমিট হওয়ার কথা না। যখন আমি শুনলাম যে 1 লাখ টাকা কাবিন, আমি বিয়ে করব না। হ্যাঁ, আমি বললাম না, এটা অসম্ভব, কারণ ও আমাকে 1 লাখ টাকা, যেহেতু এখানে আর্গুমেন্ট হচ্ছে, তার মানে এখানে আবার একটা কিছু আছে আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এরপরে করলো কি, আমার বাবা বললো না, যেটা বলছি তুমি, আমাকে আমার পা ধরে বললো যে আমি হজ করে আসছি। বাবা তখন পা ধরে বললো যে মা, আমি যেটা বলতেছি মানো, 2টা বাচ্চার দিকে তাকায়, বিধবার মতো হলো ওই বাসায় থাকো। তোমার মনে করো তোমার হাজবেন্ড 4টা বিয়ে করেছে, তারপর তুমি 2 বাসায় থাকো। হ্যাঁ, এরপরে ওইখানে অনেক কিছু হওয়ার পরে ও বিয়ের পরেও আমাকে নিচ্ছে না। 6 মাস অলরেডি চলে গেছে। হ্যাঁ, আসেও না। এখন আমার কাছে ডাউট লাগতো যে আমার এত কাহিনীর পরে তুমি প্রতিদিন আসতা, কান্নাকাটি করতা, কিন্তু বিয়ের পরে এখন তুমি আমাকে আমার চাচার বাসায় ফেলে রেখেছো। আমার বাবা সমাজের ভয়ে আমার বাসায় উঠাতে পারে না। আমার বাবার সমাজের এত ভয়, নিজের বাড়িতে উঠায় না, আমার চাচার বাসায় আমাকে রেখে দিয়েছে। তাই বললাম, হয় তুমি আমাকে বাসায় নিবা, না হলে আমি এখানে আর থাকবো না, যেহেতু তুমি আমাকে বিয়ে করে ফেলছো। হ্যাঁ, এখন সে সময় চাচ্ছে। আমি বলছি আমি সময় দিব না, এটা 6-7 মাস পরের কথা। এরপরে আমি বললাম কি আমি রেডি আছি, সবকিছু গুছানো আছে, আমি যাব। তো ওর ফ্যামিলি থেকে বললো যে আমার ফ্যামিলি থেকে তো আসবে, আসার পরে আমি চেয়েছিলাম আমার মা আসার পরে একসাথে আমরা সুন্দরভাবে যাব। আমি তো বিয়েই তো করে ফেলছো, আর আমার তো আমি পুরান বউ তোমার। হ্যাঁ, তো এখানে তোমার 2 বাচ্চার মা, আর আমার এত অনুষ্ঠানের কিছু দরকার নাই। তো আমি আমার ভাইয়ের বাসায় গেলাম, ভাইয়া খুব খুশি। আমার ভাইয়া শুধু একটা কথা বললো যে মনে হয় কি যে জিনিসটা ভুল হয়ে গেছে, ওর বাবা মার আসা উচিত ছিল, ও একা যেহেতু নিচ্ছে, জিনিসটা আমার কাছে কেন যেন সন্দেহজনক লাগতেছে। আমি ওর বাসায় গেলাম, যাওয়ার পর ওর বাবা দেখি যে রাজি না, ওর পা ধরে বসে আছে। আমাকে ইশারা বললো যে আবার পা ধরে ক্ষমা চাও। তো আমি বললাম কেন, ভুল আমি কিছু করেছি? এরপর বললো যে না তুমি, তারপরও আমি ক্ষমা চাচ্ছি। মা, আমার শাশুড়ি খুব জড়ায় ধরলো। হ্যাঁ, বললো যে এতদিন ধরে তোমার অপেক্ষায় আমি ছিলাম, যে কবে তুমি আসবা, 2টা বাচ্চা তোমার উপরে দিব। হ্যাঁ, এর মধ্যে আমার বাচ্চাদের সাথে প্রায় সপ্তাহে 3-4 বার দেখা হতো, স্কুলে যেতাম, ওদের যা যা লাগতো এসে আমি দিয়ে দিতাম। তারপর উনি রাজি হলো না, আমরা উপরে গেলাম। যাওয়ার পরে ভালো কাটলো। প্রথম দিন তো খুবই সুখের দিন, যে বাচ্চাগুলোকে বুকে নিয়ে ঘুমানো, ও আমাকে বুকে নিয়ে শান্তির একটা ঘুম দেওয়া। হ্যাঁ, এটা গেল ভালো কথা। এরপরে 3 দিনের মধ্যে আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ, ও ইস্তেমায় গেল। ও তখন তাবলিগ ধরলো, ইস্তেমায় গেল। ইস্তেমায় যাওয়ার পর আমাকে ফোন দিয়ে বললো যে যান, মোনাজাত হবে, আখেরি মোনাজাত ধরো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। ও আবার মানে যে শোল মাছ খাওয়া পছন্দ করে, এটা রান্না করলাম, আসবে। মোনাজাত ধরলাম, এমন সময় শুনে যে আমার শাশুড়ি মারা গেছে। ওনার রাতের বেলা নাকি সমস্যা হচ্ছিল, উনি তো অনেক মানে অসুখ ছিল ওনার। এরপরে তো কান্নাকাটি, ওনাকে আমি গোসল টোসল দেওয়ালাম ওনার। তারপরে আমার হাজবেন্ড আসলো, আসার পরে ওকে খুব নর্মাল দেখলাম, মানে একটা মার জন্য যেটু কান্নাকাটির ওরকম না। আসার পরে সে ওই ইস্তেমার গল্প, কিভাবে কি খাবার দিয়েছে এগুলো গল্প। আমি তারপর দাফন দিলাম, ভাইয়ারা আসলো, সবকিছু গেল। যাওয়ার পরে তার ঠিক 4 দিন পরে ও আমাকে বললো কি ইস্তেমায় যাবো। আমি কাপড় চোপড় গুছাই দিলাম। তো এখন সবসময় ইস্তেমায় যাওয়ার সময় একটা বালিশ নেয়, ও বালিশ দিল না, একটা ব্যাগের মধ্যে করে গেল, খুব পাঞ্জাবি নিয়ে গেল। আমাকে বুকে জড়াই বললো কি জান তুমি টেনশন নিও না, যাওয়ার পর আমি তোমাকে ফোন দিব। বাচ্চাগুলোকে আদর করে গেল, হাতের মধ্যে আমাকে 2000 টাকা দিল, আর বললো যে ভাইয়া, তখন আমার ভাইয়ের সাথে ও বিজনেস করতেছে। তো বললো যে ভাইয়া আমাকে গরুর টাকা দিয়েছে, গরু কেনার, তো সাথে আমি টাকাটা নিয়ে যাচ্ছি, এসে গরু কিনবো। তো খুশি, আমি তো খুব খুশি যে জীবনে ফার্স্ট আমরা গরু কিনবো। সবসময় তো শ্বশুর শাশুড়ির সাথে দেওয়া হয়, এবার আলাদা দেওয়া হবে। তো এখন রাতের বেলা 2টা বাজে আমার ফোন আসে, যে ওই ছেলেটা ফোন দিয়ে, যে ওর ফ্রেন্ড, সে ফোন দিয়ে আমাকে বলে যে ভাবি
আপনাকে যে আগে কল দিত এটা মানে আরিফের দেওয়া কল, ওর ফ্রেন্ডকে দিয়ে দেওয়া তো। হ্যাঁ, তা ওই ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে নিয়ে ও এখন বগুড়াতে রাতের নাইটে যাচ্ছে। সেই মেয়ে নাম কি, ডিটেলস কি, কোথায় থাকে, কি থাকে, সে সবকিছু আমাকে বলে দিল। আমি বললাম যে ভাইয়া এতদিন আপনি ওকে হেল্প করলেন, হঠাৎ করে আপনি কেন আমাকে হেল্প করতে আসলেন, তাও আজকে চলে যাওয়ার পরে? বলে যে ও কোনো এক সময়ে আমার সাথে কোন একটা বেমানি করেছিল, ওটার প্রতিশোধ আমি নিলাম। তো যেটাই হোক, বললো যে আপনি রাত্রে কল দেন না, কল দিলে ওরা ব্যাক করে ফেলবে, আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, সবসময় তো কালার করেছে আপনার ফ্যামিলির সামনে, তো এবার আপনি দেখেন। সকালবেলা আমাকে ফোন দিল, যান বয়ান শেষ হলো, খুব সুন্দর জায়গা, আমি একটু ঘুমাবো, হ্যাঁ ফোনটা বন্ধ থাকবে, তুমি টেনশন নিও না। আমি ঠিক আছে, আমি খুব নর্মাল। আমি সাথে 6টার দিকে আমি গেটটা খুললাম, গেট খুলে আমি আমার বাসায় গেলাম ড্যামরাতে। ভাইয়াকে বললাম যে এরকম, ভাইয়া বিশ্বাস করলোই না, ভাইয়া বলে যে না এটা অসম্ভব কথা, হ্যাঁ আমি বিশ্বাস করি না। আমি ঠিক আছে তুমি ফোন দাও। ফোন দিল, বলে কি ভাইয়া আমি বসিলাতে একটা মসজিদ আছি। ভাইয়ার সাথে 2-3টা হোন্ডা পাঠিয়ে দিল। ভাইয়া বললো আমার জাপান থেকে টাকা আসছে, টাকাগুলো আনতে হবে, তুমি বাইক নিয়ে আসো। বলে আচ্ছা ঠিক আছে, বসিলাতে পাঠান, আমি যাবো, টাকা নিয়ে আসবো। এখন ওইখানে সবাই ঘুরে টুরে যে মসজিদের কথা বলছে, ওইখানে বলতেছে যে কোরবানির আগে কোথাও তাবলিগ বসে না। ভাইয়া ওকে ফোন দিয়েছে, ফোন ধরে না। এরপরে ভাইয়ার যে বায়ার গুলা, ওদেরকে দিয়ে ফোন দিয়েছে, দেওয়ার পর ফোন ধরেছে। তারপর তো ভাইয়া ফোন দিয়ে ইচ্ছা মতো গালাগালি করলো, বলতে তুই শুধু আয়, এতদিন তো আমার বোনের দোষ দেখে আসছি, তোকে আমি কিছু বলি নাই। এরপর ভাইয়া আমাকে বললো কি যে তুই যাবি না এখন ওই বাসার মধ্যে। আমি থাকতে পারি নাই, 2টা বাচ্চাকে রেখে আসছি, তো আমি না করলাম কি চলে যাচ্ছি। যাওয়ার পর আমি দেখলাম রাত্রে 8:30-9টার দিকেও আসছে, এসেই পা ধরে কান্নাকাটি, মানে প্রচন্ড কান্নাকাটি। আমার তো মাথায় পুরো রক্ত খারাপ, আমি দা নিয়ে পারলে ওকে আমি জবাই করে দিই। হ্যাঁ, আমি যদি খবর দেয় যদি আসো হয় আমি মরবো, নাহলে বাচ্চাদেরকে মারবো। হ্যাঁ, আমি এমন হয়ে গেছে যে আমি কোপও দিয়েছে যে আমি 2টা বাচ্চাকে মেরে আমি মরে যাবো। দিয়েছেন মানে দা নিয়ে আমি কোপ দেওয়ার চেষ্টা করছি আমার বাচ্চাদেরকে। হ্যাঁ, আমি বলছি ওদেরকে মেরে আমি মরবো। আমার বাচ্চাদেরকে সামনে রেখে কোপ দিতে গেছেন? হ্যাঁ, কারণ আমার বাচ্চারা চিৎকার করতেছে, এটা কি লাইফ লিড করতেছে আমি। হ্যাঁ, আমার হাজবেন্ড কোরবানির দেওয়ার 2 দিন আগে আরেকজনের সাথে চলে যাবে, সেই মেয়েকে ফোন দেওয়াতে সেই মেয়ে আমাকে বলে যে আপনি আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন আমার সাথে কেন গেছে। আমি তার হাজবেন্ডকে ফোন দিয়েছি, ওর হাজবেন্ড আমাকে বলে যে আমি তো আমার ওয়াইফকে নিয়ে কোনো প্রবলেম ফিল করি না। কথা হচ্ছে ঠিক আছে, আমি এই ডিসকাশনগুলো যেতেই চাই না। দ্য থিং ইজ দ্যাট আমি না, আমার মন্তব্যটা আসলে শেষে আসা উচিত। আমি মনে করি ঘটনার মাঝখানে ঘটনা আরো সামনে আছে। এরপরে এটা গেল, যাওয়ার পরে আমার ভাইয়া বললো কি যে ঠিক আছে, ওকে তো এখন একটা ঠান্ডা মাথায় রাখতে হবে। তো আমি ওখানে একটা ভাইয়া টাকা আমাকে 1 লাখ টাকা দিল, আমার ব্যাংকে 5 লাখ টাকা ছিল, ওটা মিলে আমি নিজে পার্লার দিলাম। পার্লারটা ভালোই চলতেছিল, কিন্তু ওর মাথার মধ্যে তখন ওইটা চলতেছিল যে ও যে মেয়েটাকে ও ছেড়ে আসছে, এটা কিন্তু অফিসের মেয়েটা না, এটা হচ্ছে আরেকটা মেয়ে। কত সালে দিয়েছিলেন? আপনার 14তে ওর ব্যবসা, ও আবার নতুন করে ডিলারশিপের ব্যবসা নিল। তো ওইগুলোতে লস খাওয়া আরম্ভ করলো। আমি ওকে তারপর টাকা দিলাম কিছু, সেটা তো লস খাওয়া আরম্ভ করলো। এখন বারবার প্রেশার দিচ্ছে যে আমার জন্য, ওর ভিতরে ওইটাই এক কথা যে আমার জন্য ওই মেয়ের কাছ থেকে ফিরে আসছে। হ্যাঁ, আস্তে আস্তে করে দ্বন্দ্ব মানে বাড়া আরম্ভ করলো। দেখা গেল আমার পার্লারে কোনো, ওদের গ্যারেজের মধ্যে আমি পার্লারটা দিয়েছে, আমার পার্লারে কোনো ক্লায়েন্ট আসতেছে, ওদের সামনেও আমাকে মারতে আসতেছে বা চিৎকার চেঁচামেচি আরম্ভ করতেছে। আস্তে আস্তে করে ও আমার বাসায় মানে আসতোই না। আমার বাচ্চাদেরকে দেখা গেছে আমি আমার বাচ্চা সহ খাচ্ছে, ওকে যদি বলতেছে যে আসো একসাথে খাই, না আমার বাবার সাথে আমি খাচ্ছি, তোমার কোনো সমস্যা, তো এরকম বলতো। এরপরে বললো, এরকম করতে করতে মানে আরো দ্বন্দ্ব আরম্ভ হলো যে আমার কাছে মনে হতো যে তোমার বাবার হক আছে, যেহেতু আমার বাচ্চারও তো হক আছে, যে আমার বাচ্চারও তো হক যে আমার ওর বাপের সাথে খাওয়ার, তো তুমি কেন সেটা তুমি ইয়ে করতেছো না। তো এখন যেখানে ও নিজের বলতেছে যে আমার বাবা একা, আমার মা নাই, আমার দায়িত্ব আছে, তখন আমি না আর কিছু বলতে পারি না, কারণ আমারও বাবা আছে। আমি কিন্তু এত কিছু পরেও আমি তাকে প্রতিদিন খাবার পাঠাতাম, সে খাক আর না খাক, তার সাথে লাস্টের দিকে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। কিন্তু সে ওই মেয়েটার জিনিসটা সে ভুলতে পারে নাই। সে ওই মেয়ে নিয়েই ঝামেলা প্রতিদিনে করতে এরকম করতে তারপর সে আবার এর মধ্যে এই কিছুদিন লাস্ট রোজার কথা, এই দ্বন্দ্বর পরে আমি শর্ট করে নিয়ে আসতেছি। এর মধ্যে তো আমি তো কখনো ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই। আস্তে আস্তে করে ও বাচ্চাদের উপরে আবার বাজার সহ বন্ধ করে দিল। বাজার দেওয়ার মধ্যে দিত একটা মুরগি দিয়ে তুমি 3 দিন চালাও, এরকম করতো। এখন সেটাও বন্ধ করে দিল। রোজার মধ্যে আমার বাচ্চারা কি খাবে সেটাও জানো না, কি তুমি জানো সেটাও কি খাবে। এখন তাহলে মানে এটা কেমন ধরনের, তুমি ওর বাবা না?
ভালো না লাগলে চলে যাও। আমি তো বলছি যে তোমার সাথে আমার থাকা সম্ভব না, আমার দরজা তোমার জন্য খোলা, তুমি এখানে আসছো মেহমানের মতো, তোমাকে আমি আনি নাই। হ্যাঁ, তোমার সাথে আমার দ্বিতীয় বিয়ে হয় নাই। তো এরকম করতেছে। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরো একটি ইউটিউব চ্যানেল যেখানে এসে আমার শ্বশুর যে তার পা ধরে কান্নাকাটি করলো, আমার ভাবির ভাই এসে ওর পা ধরে কান্নাকাটি করলো। আচ্ছা, এই ড্রামাটা এটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা সেই জায়গাটায়। আপনি ওনার সঙ্গে আছেন? ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়েছে কত সালে হয়েছে? ডিভোর্স লাস্টে 16তে হয়ে গেছে। হ্যাঁ, 2016তে হয়েছে। 2016তে হচ্ছে, আপনি পেপারস গুলো নিয়ে আসছেন। 2016তে ডিভোর্স হওয়ার পরেও কি আপনি ওনার কাছে গিয়েছেন? হ্যাঁ, 16 পরে আমাকে আসতে দেয় নাই। 2016 পরেও আপনি ওনার সঙ্গে থেকেছেন? হ্যাঁ। কত বছর থেকেছেন? আপনার যে জুলাইয়ে ব্যাক করেছে। কত বছর? মানে এই জুলাই ব্যাক করেছেন, মানে 2020 সালে? 2020 সালের জুলাই ব্যাক করেছেন, তার মানে 4 বছর আপনি অবিবাহিত অবস্থায় ওনার সঙ্গে ছিলেন, একসাথে স্টে করেছেন? না, ওর বাসায় থাকতো, 3 তলায় থাকতো, আমি 6 তলায় থাকতাম। আর আপনারা একসঙ্গে ছিলেন তো? ওকে। ও আসতো মাঝে মাঝে, খাবার টাবার ভালো কিছু রান্না করলে আমি ডাক দিতাম, একসাথে আসো খাও। আপনার বাচ্চা দুটো কোথায় আছে? বাচ্চা দুটো আমার সাথে আছে এখন। হ্যাঁ, এখন যে আজকে কয়েকদিন ধরে দাদার বাসায় গেছে। সেপারেশন কততে হয়েছে আপনাদের এখন, ফাইনাল সেপারেশনটা? জুলাই মাসের 27 তারিখে। এরপরে যোগাযোগ আছে আপনাদের সঙ্গে ওর সাথে? না। বাচ্চারা এই নিয়ে 3 বার গেল, সেটা নিয়ে মেইন পয়েন্ট। আমার বাচ্চারা এই যে 28 তারিখে গেছে, কারণ ওর কাজিনের বিয়ে হচ্ছে আমেরিকা থেকে আসছে। রাখতে চায়নি নাকি বাচ্চা আপনি রাখতে দেননি? বাচ্চা ও রাখতে চায় নাই। আচ্ছা, ও রাখতে চায় নাই। আর ওদের এখন বাচ্চারা আমার সাথে চলে আসবে না। ও এগ্রিমেন্ট করেছে আমাকে দিয়ে যে তুমি বাচ্চা নিয়ে যাচ্ছ, শুধু আমি বাচ্চার পড়াশোনা খরচ দিব, কোনো খরচ দিব না। হ্যাঁ, তো আমি বলছি ঠিক আছে। আমার বাচ্চা, আপনার উপর যে আপনার পুরো গল্প শুনলে তো শুধু নির্যাতনের কাহিনী। আমার মামলা করতে চেয়েছি, দেয় নাই। কে দেয় নাই? আমার বাবা মা দেয় নাই। কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই টাইমটাতে 2018-তে আমার বাবা মারা গেছে, আমি সম্পূর্ণ একা হয়ে গেছে। আমার ভাই আমার সম্পূর্ণ বাড়ি সম্পত্তি গুলো আমার ভাই আমার দখল করে নিয়ে গেছে, আমাকে ঢুকতেই দেয় নাই। এত ভালোবাসতো আপনার ভাই, সবকিছু দিল না? হ্যাঁ, কিছুই দিল না, সম্পত্তি সবকিছু নিয়ে গেছে। কি করেন এখন? আমি একটা ব্যবসা করি। আপনি যে কোনো কিছু করে আপনি নিজের পায়ে স্বাবলম্বী। এই স্বাবলম্বীটার ক্ষেত্রে আমি বলি, আমি যেখানে এখন কাজটা করি, ও ওই জায়গাগুলোর মধ্যে যেয়ে বলে ও তো খারাপ, ও যে হোটেলে থাকে। আচ্ছা সিস্টার, আপনি কিছু মনে করবেন না, সেটা হচ্ছে যে আপনি গল্পটা রেডিওতে কেন বললেন? আমি আমার কথা বলার আগে আমি আপনাকে যে কোশ্চেনটা করেছি, এই কোশ্চেনের অ্যান্সারটা দেন প্লিজ। আমি বলতাম না আপনাকে, আপনি যখন আপনাকে নক দিয়েছি অনেক আগে, আমি এখন দিয়েছি কারণ কি, পরশুদিন আমার মেয়ে চিৎকার করে রাতের 12টায় কান্না করতেছে, আমাকে এক্ষুনি এসে নিয়ে যাও। কেন বলে, বাবা বলে কি মেহমানের মতো এখানে আসছে, গেস্ট হিসেবে, গেস্টের মতো থাকো, একটা কিছু বাড়তি কিছু চাইবো না, খাইতে চাইবো না, কিছু না। বাসায় গেলে হ্যাঁ, যখন সময় হবে মাকে বলবা চলে যাবা। আমি ধরেন আমি ওই এলাকায় গেলাম আমার মানে দাঁতের ডাক্তারের কাছে, যদি আমি বলি যে যাও বাবার সাথে, আমি শুনেছি করেছে, কিন্তু হাইড করে রেখেছে, কাউকে কারো কাছে কিছু বলে নাই। আচ্ছা, তো তারপরে কি হয়েছে? আপনি আমি যদি ওদের বাসায় যদি আমি যাও দাদার সাথে, আপনি কেন বললেন আসলেন গল্পটাতে? হ্যাঁ, এই আমার মেয়ের কথাটার জন্য যখন রাতে শুনলাম না এই কথাটা, আমার কাছে মনে হচ্ছে ওদের একটা অধিকার আছে, আমি না অধিকার পেয়ে থাকি। আমার হাজবেন্ড যদি এখনো বলে, ও তো আমার হাজবেন্ড না, যদি বলে যে সারা তুমি এখনো ব্যাক করো বাচ্চাদের জন্য, আমি 10টা বিয়ে করি, আমি তোমাকে একটা রুমের মধ্যে রাখবো, তোমাকে কোনো খরচ দিব না, আমি সেই হিসেবে যাবো, আমার বাচ্চাদের জন্য যাবো। কারণ আমার বাচ্চা, আমার মেয়েকে বিয়ে দিতে হলে কখনো এরকম সিঙ্গেল মাদের ভালো জায়গায় বিয়ে হবে না আমার মেয়ের। তাই আমি জানি, আমার বাবা মা থাকতে আজকে আমার এই অবস্থা, তাহলে আমার মেয়ের কি অবস্থা হবে? আপনি এই জন্য গল্পটা বলতে এসছেন? হ্যাঁ, মানে আমি সারা জীবন কষ্ট করে আসছি। আমার কাছে কি এখন মনে হয় যে কেউ যদি আমাকে মেরে ফেলতো আমি শান্তি, কারণ আমি ঘুমাতে পারি না রাত্রেবেলা। আমার সারাদিন মনে হয় যে টাকা কোথায় পাবো, আমার সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে সবকিছু। মাস্টার্স পাস করেছেন ওপেন ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ। তারপর না আমি ইয়া থেকে নরমাল ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করছি। আমিতে আপনি জব কোথাও ম্যানেজ করতে পারছেন না? জব যেখানে জবে যাই সেখানে তো যে নোংরামি কথাবার্তা বলে চিল্লাচিল্লি করে, পরে আমাকে বলে কি যে আপনার জন্য আমাদের তো পরিবেশ নষ্ট করবো না। তো আপনি লিগ্যাল অ্যাকশন কেন নিচ্ছেন না তাহলে? বাচ্চাদের জন্য, ওরা চায় না। বাচ্চাদের জন্য তো আপনি কিছুই করতে পারেন না, ওরা চায় না। এখন এই যে আমি এখন বলছি যে আজকে বলে আসছি, আমি অনেক কবার বলেছে যে তুমি, ও বলে কি যে তুমি কিছু করতে পারবা না। লিগ্যাল অ্যাকশনে কি বলবে, বাচ্চাদেরকে হয় ওর কাছে দিবে নাহলে আমার কাছে দিবে। হ্যাঁ, তো আলটিমেটলি কি দাঁড়াবে? আপনার বাচ্চা দুটো বয়স কত এখন? ওর ছেলে তো 16তে পড়লো, আপনার আর মেয়ের 13তে পড়লো। আপনারা যারা আজকে রেডিওতে গল্পটা শুনলেন, আমরা নাম পরিচয় গোপন রেখে এবং এমনকি ভদ্রমহিলার ভয়েসটাও আমরা চেঞ্জ করে দিয়েছি, সেইভাবে আমরা গল্পটা এখানে প্রচার করেছি যাতে করে এদের সামাজিকতায় কোনোভাবেই কোনো ধরনের হ্যাম্পার না হয়। যারা বিয়ে করতে যাচ্ছেন এবং যারা এই ধরনের কামড়াকামড়ি, সোজা বাংলায় যদি বলি, খুবই নুডলি এবং খুব বাজেভাবে, বিকজ আমার ভিতরে যে ফিলিংসটা
ফিলিংসটা হচ্ছে সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না। এই ধরনের সম্পর্কের মধ্যে যদি থাকেন দ্বিপাক্ষিকভাবে, যে আপনিও খারাপ এবং আপনার সাথে যে আছে সেও খারাপ, কারণ আমরা যখন খারাপই করি তখন আমরা বুঝি, তাহলে দয়া করে এই ধরনের সম্পর্কের মধ্যে যাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি খারাপ কিন্তু সে ভালো, তারপরও অ্যাকসেপ্ট করা যায় কি ঠিক আছে, একজন মানুষ স্যাক্রিফাইস করবে, ট্রাই করবে, একটা ব্যালেন্স হবে। কিন্তু দুজনই যখন খারাপ হয়ে যায়, দুজনই যখন ইমব্যালেন্স অবস্থায় চলে যায়, অন দ্য পার্সপেক্টিভ অফ চাইল্ড, বিশেষ করে 2টা বাচ্চার প্রেক্ষাপটে, এটা নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর রকমের ক্রাইম। আমরা বাবা মাকে নিশ্চয়ই কাঠগড়ায় তুলতে পারবো না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, জাস্ট আপনাকে আমি যদি বলি, আপনাকে যদি আমি প্রশ্নটা করি সারা, সেটা হচ্ছে আমি সন্তান, আমার বাবা মা কোনো একটা জীবনের কোনো প্রেক্ষাপটে আমার মা আমার উপর দা তুলে ফেলছে, মেরে ফেলবে আমাকে, হ্যাঁ, সেটা যদি আমার মেমোরিতে থাকে সারাটা জীবন, আমি কি আমার মাকে বা ওই মোমেন্টটাকে কি আমি ক্ষমা করতে পারবো? আপনি মুখে বলেন পারবেন? কখনো না। আমি তো যদি না পেরে থাকেন তাহলে এই মোমেন্টের জন্মটা আপনার মাধ্যমে হয়েছে। আপনি এখানে একপাক্ষিকভাবে বলে গেছেন। আপনার জামাইকে যদি আমি এখানে নিয়ে আসি, আপনার জামাই আপনি 100টা কারণ দেখিয়েছেন, সে অন্তত 1000টা কারণ দেয়, অবশ্যই, ঠিক আছে। আমি কে অপরাধী সেই জায়গাটায় যাচ্ছি না, কিন্তু দুজনই আপনারা অপরাধী, দুজনই আপনারা এইরকম একটা ক্রাইম করছেন যে আপনারা 2টা বাচ্চাকে একটা বেটার ফিউচার দিতে পারেননি। আমি ধরে নিলাম আপনার হাজব্যান্ড আগাগোড়া খারাপ মানুষ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খারাপ মানুষ, কিন্তু এই খারাপ মানুষটাকে তো আপনি জেনে বুঝে রিসিভ করছেন লাইফে, করছেন কি করেন নাই? অবশ্যই করছেন। তো করার পরে আপনি যেহেতু নিশ্চিত হতে পারতেছিলেন না যে আপনার হাজব্যান্ড ভালো হবে বা আপনার হাজব্যান্ডের দ্বারা একটা এমন একটা সংসার গঠন করবেন যে সংসারটা বাচ্চাদের জন্য বেটার হবে, তাহলে আপনি বাচ্চা দুনিয়াতে কেন আনলেন? ওই বাচ্চাগুলো যখন চলে আসছে তখন ওই লাইফটা তো আমি দেখি নাই। না, বাচ্চাগুলো যখন চলে আসছে আপনি লাইফটা দেখেন। আপনি কি বলছেন? আপনি বিয়ের আগে দেখতেছেন পিস্তল নিয়ে ঘুরতেছে, বিয়ের আগে দেখতেন ড্রাগ নিচ্ছে। ওই পিস্তলের লাইফটা যখন নিয়ে আসছে তখন তো আমি ভালো মতো আনার চেষ্টা করতেছি, অ্যাডিক্টেড যখন হচ্ছে আমি ধরে নিয়ে আসতেছি। আচ্ছা, অ্যাকসেপ্টেড। যখন আপনি বাচ্চা দুটো হয়ে গেল, এই দা তোলা অবস্থার আগে তো আপনি ডিসিশন নিতে পারতেন। কি ডিসিশন নিতাম? আপনার কাছ থেকে চলে যাবেন, আলাদা হয়ে যাবেন। আলাদা হয়ে আমি কি করতাম? আলাদা হয়ে আপনি এখন কি করতেছেন? এখন তো আমি একটা কোর্স করেছি, করার পর নিজে বিজনেস করছি। তখন আপনি একটা কোর্স করে একটা বিজনেস করতে পারতেন না, তখন আমি করতে পারতাম না। আপনার বাবা যখন বললো ওকে ডিভোর্সটা দিয়ে দিতে, হ্যাঁ, আমার বাবা আমাকে ঘরেও তুলে নাই, বলছে সমাজের কারণে আমি তোমাকে তুলতে পারবো না। নো 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 নো, আমার কথা শেষ করতে দেন। প্রথম কথা হচ্ছে সমাজের কারণে ঘরে তুলুক আর না তুলুক, আপনি টাকা দিয়েছে। আপনি আমাকে কোন সিচুয়েশনটা বেটার হয়েছে? আপনি জাস্ট এক্সাম্পল, আপনি আমার কাছে প্রশ্ন করি, প্রশ্নের অ্যান্সারটা দেন। সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি আপনাদের জীবনের সবচেয়ে নোংরাতম অধ্যায় দেখাইছেন, অবশ্যই, তাই না? অবশ্যই। এই নোংরাতম অধ্যায়টা দেখায় তাদের মেমোরিতে এটা দেওয়াটা বেস্ট হয়েছে? আপনার মেয়ে যে ফিরে আসে বলে যে গেস্টের মতো আছো, এটা কি দেওয়াটা? আমি শেষ করি প্রশ্নটা, এটা বেটার হয়েছে নাকি এই মোমেন্টগুলো আপনার সংসারে আসার আগেই আপনার ওইখান থেকে কুইট করাটা বেস্ট হতো? কোনটা বেস্ট আমাকে এটা বলেন। কুইট করা বেস্ট হতো। আমি অনেক কবার কিন্তু বারবার আমার বাবা সবাই বলতো, মানে আশেপাশে একটু বড় হোক, ওরা একটু বড় হলে যখন বুঝবে তখন তুমি ওদেরকে নিয়ে আলাদা হয়ে যাও, আর একটু বড় হোক। আর এই বড় হতে 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 আজকে এই অবস্থা। স্যার, আপনি কি মনে করেন না যে আপনি যে গল্পটা বলেছেন এখানে আপনার অনেকগুলো ভুল আছে? হ্যাঁ, অবশ্যই। আমি স্যাক্রিফাইস করেছি। কেন? অ্যাডমিট করতে হবে। আমি স্যাক্রিফাইস করেছি। আমি ওর সবগুলো জিনিসগুলোকে ইগনোর করে আর আমার জিতটা কাজ করেছে। আমি যদি ওর সব নোংরামি গুলো, আমার সবকিছু ইয়েগুলো করে বাচ্চাদের জন্য যদি নোংরামি অ্যাকসেপ্ট করেন না, আমি আপনাকে বলবো না আপনি নোংরামি অ্যাকসেপ্ট করতেন না। স্যার শুনেন, আপনাকে আমি নোংরামি অ্যাকসেপ্ট করতে বলতেছি না। আপনি খুব পোলাইটলি তাকে আপনি সুযোগ দিতে পারতেন। অনেক চেষ্টা করেছি। না, আপনি অনেক, দিস ইজ নট ট্রাইং। আপনাকে আগের দিন ডিভোর্স দিয়ে দিল, ক্রেজি হয়ে গেল, পরের দিন গিয়ে আপনাকে কনভিন্স করলো, আবার বাবা মা ডেকে নিয়ে এসে বিয়ে সাথে দিয়ে দিল, আপনি সেটা অ্যাকসেপ্ট করে ফেললেন। অ্যান্ড দেখেন ক্রাইম লেভেলটা কত বড়। আপনি 2014 সালে তাকে ডিভোর্স দিয়েছেন বা 2016 সালে ফাইনালি। তারপরে 4 বছর আপনারা একসঙ্গে একই বিল্ডিং এ থাকছেন, আপনারা মুখোমুখি না হন, একই বিল্ডিং এ থাকছেন না? তখন আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। অনেক। আপনি বোঝানোর চেষ্টা করবেন কেন আপনি ডিভোর্স দেওয়ার পরে? হ্যাঁ, ওই যে বাচ্চাগুলা। তাহলে আপনি ডিভোর্স দিলেন কেন? আমার বাবা তাহলে আপনি ডিভোর্স দিলেন কেন? ডিভোর্স তো ওর জন্য। ও আমাকে আমার শ্বশুরের এক কথা ছিল, তুমি ডিভোর্স না দিলে আমি ওদের পড়াশোনার কোনো খরচ দিব না, কারণ আমার বাচ্চা 2টা পড়াশোনার খরচ ওনার কাছ থেকে আসে। আমার হাজবেন্ডের এক কথা, অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী। অবশ্যই। আপনি আপনার হাজবেন্ডকে যেভাবে এখানে মানে আমার হাজবেন্ডের দোষ নাই তো, আমার হাজবেন্ডের দোষ নাই, ও সবকিছু ছেড়ে দিয়েছে, ও তো আমাকেই ছেড়ে দিয়েছে। দোষটা আমার। এত কিছুর পরে, না আপনি শুনেন, এত কিছুর পরে যখন আপনি বলেন যে ও যদি এখনো বলে 10টা বিয়ে করার পরে আমি ওর কাছে ফিরে যাব, তাহলে ডেফিনেটলি ইউ আর এ গ্রেট ক্রাইমার। আপনি আপনার সন্তানদের, আপনি আপনার লাইফ নিয়ে বাজি ধরতেই পারেন।
আমি শেষ করি না, আপনি যা করে ফেলছেন তা তো করেই ফেলছেন। প্রথম কথা হচ্ছে নেক্সট লাইফ নিয়েও যদি আপনার এরকম থিঙ্কিং থাকে যে আমার হাজবেন্ড 10টা বিয়ে করার পরও আমি তার কাছে যাব, এবং যার কাছে যাওয়ার ফলে সন্তানদের মাথায় দা ধরতে হয়, তাহলে ডেফিনেটলি ইউ আর নট মেন্টালি ওকে। আমার জায়গা থেকে আমি এটা বলবো। শেষ করি সারা, আপনি বারবার ইন্টারাপ্ট করতেছেন এবং আপনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন ইন আ ভেরি রং ওয়ে। আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে যে আপনি শুধুমাত্র নিজের লাইফের জিম্মাদার না, আপনি আপনার সন্তানের লাইফের জিম্মাদার। এটা কি অ্যাকসেপ্ট করেন? এটা কি মানেন? তাহলে আপনি যদি সেই 2 সন্তানের জিম্মাদার হয়ে থাকেন, আপনি একটু আগে বললেন যে ব্রোকেন ফ্যামিলি হলে তারা ঠিকমতো বিয়ে করতে পারবে না, বিয়ে দিতে পারবে না, তারপর আপনার সন্তানের ফিউচার নিয়ে চিন্তিত। আরে ভাই, ব্রোকেন ফ্যামিলির জায়গায় পরে যান, বিয়ে তো পরের বিষয়, কিন্তু মেন্টালি যে তাদেরকে আপনারা সিক করে ফেলতেছেন সেটা নিয়ে আগে ঠিক করেন। আপনার সন্তান পরের ঘরে গিয়ে ভালো থাকবে কি থাকবে না সেটা তো পরের বিষয়। এটার জন্যই আজকে আমি শেষ করি আমি, সেটা তো পরের বিষয়। বাট আপনি কি আপনার জায়গা থেকে সেটা করতে পারতেন না? ইনসিওরিটি দিতে পারতেন না যে না ঠিক আছে তোমার বাবা ভালো না, তোমার বাবা তোমাদেরকে বেটার ফিউচার দিতে পারবে না, স্টিল আই লাভ হিম, আমি আমার জায়গা থেকে ট্রাই করছি। সো সেই জায়গাটা থেকে আমি বলতে পারি তোমার বাবার সাথে আমি কোনো ডিফারেন্সিতে যাবো না, আমি কোনো এতে যাবো না, তার রিয়েলাইজেশনের জন্য আমি স্পেস নিচ্ছি। বাট তোমরা আমার কাছে বড় হও, তোমাদেরকে বড় করার জন্য আমার যা ভাবে যেভাবে ট্রাই করতে হবে আমি সেই ট্রাইটা করব। আপনি সেটা করতে অনেক লেট করে ফেলেছেন। এন্ড ডেফিনেটলি আপনি যদি এই চিন্তার মধ্যে থাকেন যে এখনো 10টা বিয়ে করলে আমি তার কাছে ব্যাক করবো, শেষ করি সারা, কিসের বাচ্চাই তো বেটার থাকতেছে না তার কাছে গিয়ে। এবং আপনি যদি তাকে বারবার দানবীয় একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে যান বাচ্চাদেরকে, যে আপনি তার কাছে 10টা বিয়ে করলে আপনি তার কাছে ফিরে যাবেন, এবং ফিরে যাওয়ার পরে আপনারা এই মারামারি করবেন, ধামাচাপি করবেন, তারপরে দা তুলবেন, এবং এই বাচ্চাও একসময় বিয়ের পরে সে তার হাজবেন্ডের গলায় দা তুলবে। আপনার বাচ্চারা আপনাদেরকে যেভাবে দেখে বড় হচ্ছে, সে যখন একটা নতুন সংসারে যাবে সে সেম জিনিসটাই প্র্যাকটিস করবে। সারা আমি কিন্তু আপনাকে একিউজ করতেছি না, আমি সিচুয়েশনটার জায়গা থেকে পুরো জিনিসটা বলতেছি। আপনার নিশ্চয়ই মনে আছে গল্পটা শুরু করার আগে আমি আপনাকে কোশ্চেনগুলো করছিলাম যে আই উইল আস্ক দিস কোশ্চেন, এবং আপনি প্রপারলি আনসার দেওয়ার চেষ্টা করেন। কজ আমি যখন গল্পটা শুরু হবে তখন আমি আপনাকে মার্সি করবো না। আমি ডেফিনেটলি আপনার লাইফ আপনার, এটা নিয়ে আমি আপনি যদি মনে করেন স্বেচ্ছায় আপনি আপনার হাজবেন্ডের গলায় গিয়ে ঝুলে পড়বেন, সে আপনাকে মারবে কাটবে, কোনো সমস্যা নাই, দ্যাটস ইয়োর ডিসিশন। বাট বাচ্চা যখন চলে আসে, এই বাচ্চাদেরকে বেটার ফিউচার দেওয়ার জন্যে আপনার তো রিয়েলাইজেশন আছে, আপনার হাজবেন্ডের, ঠিক আছে আপনার কথা যদি ধরে নেই যে আপনার হাজবেন্ডের মধ্যে কোনো রিয়েলাইজেশন ছিল না, তাহলে আপনার রিয়েলাইজেশনের জায়গায় এত বড় একটা ভুল কেন? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন যে এত বারবার ভুল কেন? এবং স্টিল আপনি আপনার হাজবেন্ডের ক্ষেত্রে বলছেন রাইট না, ইউ আর 40, রাইট? কত 34 থেকে 40-র মধ্যে? হ্যাঁ, আমি ঠিক আছে, আমি ঠিক বলেছি? তাহলে এই বয়সে এসেও যদি আপনি এই টিনেজারদের মতো বলেন যে আপনার জামাই 10 বার বিয়ে করলেও আপনি তার কাছে ফিরে যাবেন এবং সেটার বলি হবে আপনার বাচ্চারা, ও মাই গড, দ্যাটস আ ইনসেন থিংকিং। এখানে একটা কথা আছে, কারণ কি ও তো আমার বাসায় আসতেছে না, আমি থাকতেছি উপরে, সেখানে আমি আমার মতো করে আমার বাচ্চাদেরকে মানুষ করতে পারছি। আমি যখন বের হয়ে আসি তখন ওকে আমি আমার পা ধরে বলেছিলাম যে আমাকে ওর পরীক্ষাটা পর্যন্ত থাকতে দাও, যেন পরীক্ষাটা ওর ভালো হয়। হ্যাঁ, এ লেভেলটা যখন হাফ দিচ্ছে তো জানুয়ারি মাসে, ও বলছে না ওদের জন্য আমি আমার লাইফ নষ্ট করবো না। তো এটার জন্য আমি বলছি যে আবার ব্যাক করব, কারণ আমি এখন এখানে যখন আপনি বললেন না আমাকে যে আরো আগে আপনি এই ডিসিশনটা নিতে পারতেন, একটা মেয়ে একা থাকাটা অনেক টাফ। একটা আমার অনেক আপনজনরা যারা আমার রক্তের সম্পর্কে, তারা সহ আমার দিকে খারাপ নজরে তাকায়। আপনার ভুল ছিল না? টেল মি, সেই টাফ জায়গাটার জন্য আপনার ভুলটা ছিল না? কি ধরনের? আপনি যখন ইন্টারে তখন তাকে বিয়ে করছেন এরকম পিস্তলওয়ালা একটা ছেলেকে করে দিয়ে, আপনি ডেফিনেটলি হচ্ছে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনার বাবা মায়ের তো নিশ্চয়ই সে সাপোর্ট দেওয়ার সুযোগ ছিল যে 5টা ছেলে মেয়ের 4টা ছেলে মেয়ে মারা যাওয়ার পরে আপনি হয়েছেন, আপনার বাবা আপনাকে উচ্চ শিক্ষিত করে চাকরি দিয়ে আপনাকে এস্টাবলিশ করে দিতে পারতেন না? সেটা বিগ ক্রাইম না? আপনি ভুল করছেন না? ওকে, ডেফিনেটলি। সো এটা ভুলের রেজাল্ট আপনি পাবেন। বাবা মৃত্যুর আগ পর্যন্ত 2018 পর্যন্ত আমার বাবা প্রতি মাসে আমাকে 30 থেকে 40 হাজার টাকা দিয়ে আসছে, সে লাস্ট পর্যন্ত দিয়ে আসছে। তো হ্যাঁ, এবং তার লাস্ট পর্যন্ত একটা কথা ছিল। আপনি বলেন ভুলটা আমার ছিল। এবং ছেলেটা তো আপনাকে লাভও করেনি বলছে ফ্রেন্ড, আপনি তাকে বিয়ে করছেন। এবং ছেলেটা একটা মেয়েকে লাভ করতো, সেই মেয়েটা তার প্রাইভেট টিউটরকে লাভ করে দেশের বাইরে চলে গেছে, এটা জেনেও আপনি তাকে ছেলেটাকে বিয়ে করছেন। সো দেখেন, এখানে মেয়েদের এই যে জিনিসগুলা, ইমোশনালি একটা ছেলের প্রতি অ্যাটাচ হয়ে যাওয়া, ইমোশনালি একটা ছেলেকে এইভাবে চিন্তা করা, এবং ক্রেজিনেস, এই জাতীয় লাভের ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর রকমের ক্রেজিনেস থাকে। এরা মুহূর্তের মধ্যেই খুন করে ফেলতে পারে, এরা মুহূর্তের মধ্যেই একদম দুজনের জন্য একদম জান ছেড়ে দিতে পারে। দেখেন, এটা কিন্তু এনাদের এত বছরের কনজুগাল লাইফেও হয়েছে, যদি ওনাকে আমরা বিলিভ করি। সেটা কি, আগের দিনে ডিভোর্স দিচ্ছে, দিয়ে ছাদ থেকে শুধু নেমেছে, মানে 4তলা থেকে শুধু নেমেছে, পরে নিচে নেমে হাত পা ধরছে, চলো তোমাকে আমি আবার বিয়ে করবো। সো দিস ইজ দ্য থিং। এদের মধ্যে এই যে জিনিসটা, এইটা মারাত্মক। বিকজ আমি একটা কথা বলি, নোবডি ইনক্লুডিং মি, এই যে আমি এত বকর করতেছি বা এই যে আমি আপনাদেরকে দিচ্ছি, এই আমার জায়গায় বসে থাকলে আপনি হয়তো আমার চাইতে আরো সুন্দর করে বলতে পারতেন। বাট ইনক্লুডিং মাই লাইফ, আমি আমার নিজের জীবন নিয়েও বলি, প্রত্যেকটা কনজুগাল লাইফে প্রবলেম আছে।
প্রবলেম থাকবেই থাকবে। হ্যাঁ, আমার অনেক অনুষ্ঠান আছে যেখানে আমি খুব পরিপাটি করে উপস্থাপন করি, বাট সেখানে যে প্রবলেম নাই বিষয়টা এরকম না, প্রবলেম আছে, কারোটা কম, কারোটা একটু অন্য ডাইমেনশনের, কারোটা অন্য ডাইমেনশনের। কিন্তু যখন ইন দ্য কেস অফ চাইল্ড, যখন আপনি একটা বাচ্চা দুনিয়াতে নিয়ে আসেন, সেই বাচ্চা দুনিয়াতে আল্লাহ আপনাকে গিফট করে, উপহার দেয়, তো ওইটা আপনার কাছে সর্বোচ্চ আমানত। আপনি যদি তাদেরকে বেটার ফিউচার দিতে না পারেন, হ্যাঁ ঠিক আছে, আপনার ওয়াইফের অনেক বড় প্রবলেম আছে, মেন্টালি সে ডিসঅর্ডার, তার অনেক অনেক বেশি সাইকিয়াট্রিক, সে আপনার কথা একেবারেই শোনে না, কিছু শোনে না, ঠিক আছে, সেটা হাজব্যান্ডের ক্ষেত্রেও হইতে পারে। যখন একটা মানুষ অন্তত পরিবারে বোঝে যে না ঠিক আছে, আমি যদি এটা নিয়ে বেশি সাংঘর্ষিক অবস্থায় চলে যাই, সেটা হাজব্যান্ডের পক্ষ থেকে হতে পারে, ওয়াইফের পক্ষ থেকেও হতে পারে, বা দ্বিপাক্ষিকভাবে হতে পারে, তাহলে বাচ্চাদের জন্য এটা একটা ভয়ঙ্কর রকম অবস্থা তৈরি হবে। অনেক মেয়ে আছেন, বিশেষ করে আমাদের সমাজে অনেক মেয়ে আছেন, নিজে তো মরবো, বাচ্চাটারও মেরে ফেলবো, কি করব, বাচ্চা সহ গলায় ফাঁসি দিব। এই যে সাইকো চিন্তা ভাবনা, এই সাইকো চিন্তা ভাবনা আমার মেয়ে নিজেই বলে, এখন আমার মেয়ে বলে, মা চলো আমরা একসাথে 3 জন মারা যাই, কারণ আমাদের করার এখন কিছু নাই। এটা কত বড় পরাজয় আপনার জন্য। এর চেয়ে বড় পরাজয় এটা মার জন্য কিছু হতে পারে না। আমার কাছে মনে হয় কি, সত্যি কথা, আমি ওপেন ভাবে বলছি যে আমি এখন আমার বাচ্চাদের জন্য যদি টাকা দরকার হয়, আমি এখন খারাপ হতে বাধ্য হবো, কারণ আমার বাচ্চাদেরকে মানুষ করতে হবে, আমার বাচ্চাদের একটা বেটার লাইফ দিতে হবে। নিশ্চয়ই আপনার সেই চিন্তা করতে হবে না। আমি আপনাকে একটা প্রথম কথা বলি, আপনার চিন্তার জায়গাটাকে শান্ত করতে হবে। আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে সিস্টার হিসেবে, বোন হিসেবে বলতেছি, চিন্তার জায়গাগুলো খুব রাফলি কিছু চিন্তা আছে আপনার মধ্যে, যে জায়গাগুলো অবশ্যই স্টর্মিং এর জায়গাটা। আমি যারা খুব ভালো পরামর্শ দেন তাদের কাছে গিয়ে পরামর্শ নেন। আপনার ব্রেনের জায়গাটা অনেক বেশি স্ট্রং করা দরকার, আপনার মধ্যে কনফিডেন্টের অনেক ল্যাগ আছে, সেটা স্ট্রং করা দরকার। রাইট নাও আপনি যেই গল্পগুলো বললেন সেই জায়গাটা নিয়ে আপনার সঙ্গে আমার অনেক বাদানুবাদ হচ্ছিল, কিন্তু এই গল্পটা থেকে হাজার লক্ষ মেয়েরা যাতে শিখে, এই জায়গাটা আমি বলতে চাই। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট কোনো মেয়ে নিজের পায়ে না দাঁড়িয়ে, নিজে ইনকাম না করে, নিজের ক্যারিয়ারের জায়গাটা সুষ্ঠুভাবে না করে কখনোই যাতে সিদ্ধান্ত না নেয়, বিশেষ করে এরকম রাফ অ্যান্ড টাফ কোনো ছেলেকে বিয়ে করার ক্ষেত্রে। আমি তো ক্যারিয়ার আমি এস্টাবলিশড হয়েছে, তারপরে তো আমি কিছু করতে পারি নাই। না, ডেফিনেটলি আমার ডিভোর্সের পরেও আমার এক্স আমার অফিসে যে ঝামেলা করছে, আমার বিভিন্ন কাজে যে ঝামেলা করছে। সারা, বাংলাদেশে মেয়েরা কাজ করছে না? হ্যাঁ, আপনার মতো মেয়েরা কাজ করতেছে না? আপনি পারেন নাই, ফাইন্ড আউট দ্য ওয়ে। আপনার জন্য পারাটা কঠিন হচ্ছে, কারোর জন্য পারাটা সহজ হয়েছে, কিন্তু বিষয়টা এরকম না যে সবার জন্যই সহজ। আমার কাছে কেন যেন মনে হয় ও ছাড়া আমার দুনিয়া নাই। হ্যাঁ, দ্যাটস দ্য রং থিংকিং। ইউ নিড টু থিংক। আপনার হয়তো আরো রিলেশনের প্রয়োজন আছে, বাট বিগিনার করেন না, এটাই হচ্ছে বলার। এবং এইখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি মনে করি আপনার জীবনের সবচেয়ে ভালো কাজ হবে এটাই, যে একজন সিঙ্গেল মাদার হিসেবে আপনার দুইটা সন্তানকে বেটার ফিউচার দেয়া। আমি জানি না স্টিল আপনার ছেলেটা অটিস্টিক কিনা। না, ও আলহামদুলিল্লাহ ডেইলি স্টার থেকে ও অ্যাওয়ার্ড পাওয়া। সো ভেরি গুড। আপনি চাইবেন আপনার দুটো সন্তান যে কোনো ভাবেই হোক না কেন সেজন্য একটা বেটার ফিউচার পায়। এন্ড নট অনলি দ্যাট, এটা কিভাবে, অবশ্যই আপনি অ্যাট লিস্ট তাকে মেন্টাল সাপোর্টটা দেন। আপনি হয়তো খুব ভালো একটা টয় কিনে দিতে পারবেন না, আপনি হয়তো তাকে যে টাকাটা দেওয়ার দরকার ছিল সেটা দিতে পারবেন না, বাট আপনি অন্তত এই চিন্তা নিয়ে বসে থাকেন না যে ঠিক আছে তোমার বাবা যাই করুক আমি তার কাছে ফিরে যাবো। ডোন্ট থিঙ্ক দ্যাট। আপনি অন্তত এই চিন্তা নিয়ে বসে থাকেন না, যেই চিন্তাটা যে আমার মেয়ে যত কিছুই হোক না কেন, সে ব্রোকেন ফ্যামিলি, তার বিয়ে হতে সমস্যা হবে। কি যে বলেন, এইগুলো আজকালকে কেউ চিন্তা করে নাকি? ফালতু চিন্তা। 40,000 টাকা তার মাথায় থাকতে হয়, একটা ছেলের একটা সংসার চালাতে যে শোনেন 40,000 টাকার চেয়ে বিলো এভারেজ ইনকামে গিয়ে মানুষ লিভিং করতেছে না, অনেস্ট লাইফ লিড করতেছে না। সো আপনি আপনার ব্রেনকে আগে এই সিগন্যালগুলো দেন যে আই হ্যাভ টু কোপ আপ উইথ দিস, এবং আপনার যদি ব্যাক গিয়ারে যেতে হয় আপনি যাবেন ব্যাক গিয়ারে। আপনি এই রকম ফ্রাস্ট্রেশন নিয়ে সমস্ত কিছু নিয়ে আপনি তো লাইফ লিড করতে পারবেন না। সো আমি গল্পটা শেষ করতে চাই এই জায়গাটিতে। এটা একটা অসমাপ্ত গল্প, কিন্তু এই অসমাপ্ত গল্পে আমাদের কোনো রিগ্রেট নাই, না আছে এই ভদ্রমহিলার হাজব্যান্ডের প্রতি, না আছে এনার প্রতি। আমাদের জীবনে কারো এই ধরনের ভুল এর চেয়েও ভয়ঙ্কর মাত্রায় চলে যায়, এবং এই ভয়ঙ্কর মাত্রায় গিয়ে সন্তানরা অনেক বেশি হ্যাম্পার্ড হয়। আমি জানি না ওনার সন্তানরাও নিশ্চয়ই আজকের এই গল্পটা শুনবে, যেহেতু তোমরা কিছুটা হলেও অ্যাডাল্ট হয়েছো। সেই জায়গাটা থেকে আমি মনে করি তোমাদেরও উচিত তোমার মাকে ওই মেন্টাল সাপোর্টটা দেয়া, যে মা যাই কিছু হোক না কেন, তুমি যেহেতু এতদিন পর্যন্ত আমার সঙ্গে আছো, আমরা 3 জন মিলে ফাইট করবো বেটার ফিউচারের জন্য। যখন 3টা মানুষ একসঙ্গে হয়ে যাবে, ডেফিনেটলি তোমরা যদি এভাবে চিন্তা করো যে আমাদের তো একটা বেটার ফিউচার পাওয়ার কথা ছিল, আমরা কেন পাইনি, তাহলে হাজারভাবে অ্যাকিউজ করতে পারবা তোমার বাবা মাকে। বাট ওইভাবে চিন্তা না করে বরং তোমার মা একটা জায়গাতে খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছে, সেই জায়গা থেকে তোমরা 3 জন মিলে যদি ফাইট করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করো, দ্যাট উইল বি দ্য ভেরি গুড আইডিয়া। এবং নেভার এভার কখনো বাবাকে কোয়েশ্চেন করো না, মাকে কোয়েশ্চেন করো না, কারণ থিং ইজ দ্যাট জীবন আসলে সবকিছু যোগ বিয়োগ করে হয় না। হ্যাঁ, যোগ বিয়োগ করে হয় না। আমি যে কথাগুলো বলতেছি, আমার জীবনেও বিভিন্ন রকমের প্রবলেম আছে। তো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে বেস্ট সলিউশন যেটা, সেই জায়গাটায় যাওয়া উচিত। অ্যাটলিস্ট নিজের ভালো থাকার জন্য কারো কোনো ক্ষতি করা উচিত না, আর